সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আন্তর্জাতিক একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। গুরুত্বপূর্ণ বিষয় না, আসলে একটা লেকচার সাজানো হয়েছে। যেই লেকচারটাতে আমরা আলোচনা করব বিশ্বের গুরুত্বপূর্ণ বিভিন্ন সংস্থা নিয়ে। সেই সংস্থাগুলোর আলোচনায় শুরুতেই আসবে আমাদের জাতিসংঘ। জাতিসংঘ যে তৈরির প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট থেকে শুরু করে পরবর্তীতে যে আঞ্চলিক এবং আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে, সেই সংস্থার পরিচিতি এবং বিস্তারিত। তাহলে আর দেরি না করে সরাসরি আজকে আমরা ক্লাসে চলে যাই। প্রথমে আসে জাতিসংঘ। তো তোমাদের কাছে প্রশ্ন, ক্লাস করতে করতে একটু মনে করার চেষ্টা করো তো, যে জাতিসংঘ প্রতিষ্ঠার আগে জাতিসংঘের মতো আরেকটা সংগঠন ছিল, তার নাম কি? হয়তো ইতিমধ্যে তোমরা ভেবে ফেলেছো যে এটা যে সংগঠনটা ছিল সেটার নাম হচ্ছে জাতিপুঞ্জ, বা ইংলিশে আমরা যেটাকে বলি লিগ অফ নেশনস। তো লিগ অফ নেশনস কেন প্রতিষ্ঠিত হয়েছিল? যখন পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনীটা তোমাদের আরেকটা লেকচারে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা আছে। তো প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীতে যখন বিশ্ব নেতারা অনেকটা উদ্বেগের মুখে পড়ে গেলেন যে বিশ্বের শান্তি কিভাবে নিশ্চিত করা যায়, কিভাবে বিশ্বের দেশগুলোর ভেতরে একটা সুসম্পর্ক প্রতিষ্ঠা করা যায়, তখন কিন্তু এই বিশ্ব শান্তির কথা মাথায় রেখেই লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জের প্রতিষ্ঠা। কিন্তু লিগ অফ নেশনস ভয়াবহভাবে ব্যর্থ হয়। তার কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু হয় তখন থেকে মনে হয় আসলে লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ তাদের কাজ ঠিকমতো করতে পারেনি। এজন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সাথে সাথেই জাতিপুঞ্জের বিলুপ্তি ঘটে এবং জাতিসংঘ প্রতিষ্ঠার যে পদক্ষেপগুলো সেটা শুরু হয়। এবং জাতিসংঘ যে বছর প্রতিষ্ঠিত হয়, সেই বছর প্রতিষ্ঠার মাধ্যমে জাতিপুঞ্জ আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়ে যায়। তাহলে এখন আমরা জাতিসংঘের আলোচনায় প্রথমে আমরা দেখব যে জাতিসংঘ প্রতিষ্ঠার প্রেক্ষাপট ইতিমধ্যে আমি যেটা বলেছি সেটা ছিল আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কবে? 1939 সালে, আমরা সবাই জানি। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর মাধ্যমে জাতিসংঘ প্রতিষ্ঠার যে একটা আর্জ, বা এটা প্রতিষ্ঠা করার জন্য যে একটা চিন্তাধারা, সেটা কিন্তু বিশ্ব নেতাদের ভিতরে গড়ে ওঠা শুরু করে। এখানে বেসিক কিছু ইনফরমেশন দেওয়া আছে। দেখো, জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা, যেমনটা জাতিপুঞ্জেরও ছিল। কিন্তু জাতিপুঞ্জের সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠে জাতিসংঘ আরেকটু ইফেক্টিভ ওয়েতে এই শান্তিটা নিশ্চিত করতে পারে কিনা, সেই বিষয় মাথায় রেখেই কিন্তু জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল। মূল মন্ত্র ছিল ইটস ইয়োর ওয়ার্ল্ড, অর্থাৎ এমন একটা পৃথিবী যেখানে বৈষম্য থাকবে না, এত দেশে দেশে ভেদাভেদ থাকবে না। পৃথিবীটা আসলে সবার, বিশ্বের আসলে এক প্রান্তে শান্তি থাকবে, অন্য প্রান্তে যুদ্ধ চলবে, এমন কোনো মূল মন্ত্র ছিল না। রাদার চিন্তাভাবনা এমন ছিল যে পুরো পৃথিবীতে যাতে শান্তি বিরাজ করে। আমরা দেখতে পাচ্ছি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 24 অক্টোবর 1945 সালে। নামকরণ কে করেন? ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। সদর দপ্তর বর্তমানে নিউ ইয়র্কের ম্যানহাটনে, এবং ইউরোপিয়ান যে সদর দপ্তর সেটা অবস্থিত হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে। বেসিক কিছু ইনফরমেশন দেওয়া আছে, এগুলো বিভিন্ন ভর্তি পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট, আমরা এগুলো একটু পড়ে নিব। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি যে জাতিসংঘ যে প্রতিষ্ঠিত হলো, এর ধাপগুলো আসলে কি কি। জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস আমরা যেটাই বলি না কেন, তার প্রথম স্টেপ ছিল কিন্তু লন্ডন ঘোষণা। আমরা দেখতে পাচ্ছি 1941 সালের 12 জুন প্রথমবারের মতো লন্ডনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা একত্রিত হয়। স্পেসিফিকভাবে যদি বলি, 9টি দেশের প্রবাসী সরকার মিলে একত্রিত হয়। তারা একটা সিদ্ধান্তে উপনীত হয় যে আসলে জাতিপুঞ্জে তো আমাদের কোনো কাজ হলো না, আমাদের একটা ইফেক্টিভ একটা এন্টিটি গড়ে তুলতে হবে যাদের কাজ হবে যুদ্ধ থামানো। সেখান থেকেই জাতিসংঘের যে প্রথম পদক্ষেপ সেটা কিন্তু শুরু হয়। আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘ সৃষ্টির প্রথম পদক্ষেপ ছিল হচ্ছে লন্ডন ঘোষণা। বেশ কয়েকবার পরীক্ষায় প্রশ্ন এসেছে জাতিসংঘের প্রথম ধাপ, প্রথম স্টেপ বা প্রথম পদক্ষেপ কোনটা ছিল, সেটা লন্ডন ঘোষণা। নামটা লন্ডন ঘোষণা কেন দেওয়া হয়েছিল? এই যে 9টা দেশের প্রতিনিধি যারা ছিলেন, তারা কিন্তু লন্ডনে উপস্থিত হয়েছিলেন এবং তারা মিলে একটা সিদ্ধান্তে উপনীত হন যে আমাদের এমন কোন একটা কাজ করা উচিত। ঠিক তার পরবর্তীতে আটলান্টিক সনদের দিকে যদি আমরা তাকাই, যে 1941 সালে ওই একই বছরে 24 আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, এনারা মিলে চিন্তা ভাবনা করেন যে আসলে জাতিসংঘ প্রতিষ্ঠার পরবর্তী ধাপগুলো কি হবে। মাথায় রাখতে হবে যে জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ ছিল কিন্তু লন্ডন ঘোষণা, বাট প্রথম সনদ কোনটা ছিল? সনদ মানে যেটা একটা লিখিত দলিল, সেটা ছিল কিন্তু আটলান্টিক সনদ। মাথায় রাখতে হবে লন্ডন ঘোষণার কিন্তু কোনো রিটেন ফর্ম ছিল না, ওইটা একটা ইনফর্মাল মিটিং ছিল যেখান থেকে একটা ডিসিশন নেওয়া হয়েছিল। কিন্তু এটাকে লিখিতভাবে ফর্মালি উপস্থাপন করা হয় হচ্ছে আটলান্টিক সনদের মধ্য দিয়ে, যেখানে 2জন রাষ্ট্রপ্রধানের কথা মেনশন করা আছে। 2টা নাম আমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে। তারপরে যদি তাকাই, ওয়াশিংটন ডিসি সম্মেলন, এটা জাতিসংঘ ঘোষণা নামে পরিচিত। অর্থাৎ জাতিসংঘ ঘোষণা কোনটা, সেটা কিন্তু ওয়াশিংটন ডিসি সম্মেলন। এর মধ্যেই বর্তমান বিশ্বের যদি আমরা শক্তিধর রাষ্ট্রগুলোর দিকে তাকাই, 4টা
দেশের রাষ্ট্রপ্রধান কিন্তু একত্রিত হয়ে গিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল, ব্রিটেনের রাষ্ট্রপ্রধান ছিল, এবং একই সাথে হচ্ছে চীনের সরকার প্রধান, এবং আহ, সেই সময় হচ্ছে পরবর্তীতে ফ্রান্স সেখানে যুক্ত হয়। আমরা ইনিশিয়ালি এখানে দেখেছিলাম মানে বাকি যে 4টা দেশ ছিল, বাকি 4টা দেশের কিন্তু সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান একত্রিত হয়ে এই যে ওয়াশিংটন ডিসি সম্মেলন, সেখানেই কিন্তু আসলে জাতিসংঘ যে প্রতিষ্ঠিত হবে তার রূপরেখা কিন্তু তারা প্রণয়ন করে। তো আমাদের এখানে মাথায় রাখতে হবে যে জাতিসংঘ প্রতিষ্ঠার জন্য কিন্তু অনেকগুলো ধাপ ছিল। আমরা ইতিহাস ঘেটে দেখতে পাই 10টা 11টা, কোনো জায়গায় 11টা লেখা, কোনো জায়গায় কম বেশি লেখা, এরকম অনেক স্টেপ ছিল, কিন্তু তার ভিতরে গুরুত্বপূর্ণ যদি আমরা স্টেপ বলি, সেখানে 11টা সম্মেলন বা 11টা পর্যায়ে ছিল। এখানে তার ভিতরে গুরুত্বপূর্ণ গুলো মেনশন করা আছে। আমরা দেখলাম ওয়াশিংটন ডিসি সম্মেলনের পরবর্তীতে ভার্জিনিয়া সম্মেলনের কথা মেনশন করা আছে। প্রত্যেকটা সম্মেলন কিন্তু সিগনিফিকেন্ট ছিল। তার কারণ দেখতে পাচ্ছি 1943 সালে এই যে ভার্জিনিয়া সম্মেলন অনুষ্ঠিত হয়, সেখানে কিন্তু ফাও গঠিত হয়। আজকের লেকচারের পরবর্তী অংশে আমরা দেখব যে জাতিসংঘের বিভিন্ন বিশেষায়িত সংস্থা আছে, ফাও, ইউনেস্কো, ইউনিসেফ। এই বিশেষায়িত সংস্থাগুলো কিন্তু একটা পার্টিকুলার মানে ইন্টারেস্ট নিয়ে কাজ করে, পার্টিকুলার সেক্টর নিয়ে কাজ করে। তেমনি ফাও কাজ করে হচ্ছে কিন্তু ফুড এবং এগ্রিকালচার নিয়ে, খাদ্য এবং কৃষি ব্যবস্থা নিয়ে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝখানে কিন্তু আমরা জানি যে পুরো পৃথিবীতেই কিন্তু মানে ওই যুদ্ধের প্রভাবটা পড়েছিল, শুধুমাত্র অক্ষ শক্তি আর মিত্র শক্তির মাঝখানে না। তার প্রভাব কিন্তু এমনকি আমাদের দেশ, তখন যে ভারতবর্ষের অংশ ছিল, সেখানেও পড়েছিল। আমরা যদি বাংলাদেশ বিষয় বলে একটু সাধারণ জ্ঞানের দিকে একটু মনে করার চেষ্টা করি, আমাদের কিন্তু একটা দুর্ভিক্ষ হয়েছিল, বা যেটাকে আমরা বলি হচ্ছে 50-এর মন্বন্তর। 1943 সালে এই দুর্ভিক্ষটা হয়েছিল। দুর্ভিক্ষটা কেন হয়েছিল? যে যুদ্ধের এক পর্যায়ে জাপান যখন মিয়ানমারে অ্যাটাক করে ফেলে, তখন হচ্ছে মিয়ানমার থেকে আমাদের দেশে যে খাদ্যদ্রব্য আসতো, বিশেষ করে যে ধান আসতো, সেই ধান আসা কিন্তু বন্ধ হয়ে যায়, বা চাল আসা কিন্তু বন্ধ হয়ে যায়। এতে করে দেশের একটা বড় অংশের মানুষ খাদ্য সংকটে পড়ে, এবং যার মানে পরবর্তী ফলাফল হয় একটা ভয়াবহ দুর্ভিক্ষ, যেটাকে বলা হয় 50-এর মন্বন্তর বা 1943-এর দুর্ভিক্ষ। তার মানে এখান থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে বাংলাদেশ একমাত্র দেশ ছিল না যারা ওই সময় খাদ্য সংকটে ভুগেছে। পুরো পৃথিবীতে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি অনেক জায়গায় এরকম খাদ্য এবং কৃষি ব্যবস্থা ভেঙে পড়েছিল, খাদ্যের সংকট দেখা যাচ্ছিল, এবং দুর্ভিক্ষ সৃষ্টি হচ্ছিল। তো এই সমস্যা নিরসনের জন্য জাতিসংঘের ভেতর থেকে, জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার আগেই একটা বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠিত হয়ে যায়, যার নাম হচ্ছে ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। কোন সম্মেলনে? ভার্জিনিয়া সম্মেলনে। এরপরে ইরানের তেহরানে 1943 সালে আরো একটা সম্মেলন অনুষ্ঠিত হয়। যে আমরা যখন ব্যক্তিগতভাবে বা আমাদের স্কুলে অনেক সময় আমরা করি না, যে একটা ক্লাব প্রতিষ্ঠা করা যায় কিনা, একটা ভলেন্টারি অর্গানাইজেশন করা যায় কিনা, দেখা যায় যে উদ্যোক্তা থাকে হচ্ছে 2 থেকে 3 জন। তাদের প্রথম চ্যালেঞ্জ কি থাকে? আমার সংগঠন বা আমার ক্লাবে আরো বেশি বেশি মানুষকে নিয়ে আসা যায় কিনা, যাতে আমরা আরো কাজটা ভালো মতো করতে পারি। তেমনি জাতিসংঘ যেহেতু বিশ্বের শান্তি প্রতিষ্ঠান কথা চিন্তা করে প্রতিষ্ঠিত হয়েছিল, তাই তাদের উদ্দেশ্য ছিল যত বেশি দেশকে, পৃথিবীতে সব স্বাধীন দেশ, সকল রাষ্ট্রকে যদি নিয়ে আসা যায়, সবাই যদি একমতে পৌঁছায়, কেবলমাত্র তখনই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। ঠিক তেমনই কাজটা করা হয়েছিল তেহরান সম্মেলনে, যেখানে সকল দেশকে সদস্য হওয়ার জন্য আহ্বান জানানো হয়। তারপর আমরা দেখতে পাচ্ছি ব্রেটন উডস সম্মেলন, খুবই ইম্পর্টেন্ট একটা সম্মেলন। ব্রেটন উডস সম্মেলনে আমরা একটু আগে দেখলাম যে খাদ্য সংকট দূর করার জন্য ইতিমধ্যে বিশ্ব নেতারা পদক্ষেপ নিয়েছেন, কিন্তু খাদ্য সংকট দূর করলেই তো হবে না, সামগ্রিকভাবে অর্থনৈতিক অবস্থাটাও কিন্তু তখন ভেঙে পড়েছে। শুধু ওই মিত্র শক্তি অক্ষ শক্তির দেশগুলোতে না, জার্মানি, ইতালি, জাপান, এদিকে হচ্ছে ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া, এইসব দেশেই যে ইফেক্ট পড়ছে এমন না, পুরো পৃথিবীর অর্থনৈতিক অবস্থা কিন্তু তখন বেশ টালমাটাল অবস্থা। ওই সময় অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য, রাষ্ট্রগুলোকে আরেকটু ইনসেনটিভ দেওয়ার জন্য যে 2টি প্রতিষ্ঠান গঠিত হয়, তার একটি নাম হচ্ছে আইএমএফ এবং হচ্ছে আইবিআরডি, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এবং আইবিআরডি যেটা পরবর্তীতে ওয়ার্ল্ড ব্যাংক হিসেবে পরিচিতি লাভ করে। এগুলো নিয়ে আমরা একটু পরবর্তীতে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। এন্ড তার পরবর্তীতে আমরা দেখছি ডাম্বারটন ওকস সম্মেলন। ডাম্বারটন ওকস সম্মেলনে নিরাপত্তা পরিষদ গঠিত হয়, 5টি স্থায়ী সদস্য নির্বাচন করা হয়। তারপর ইসি ও এসওসি এবং আন্তর্জাতিক আদালত গঠনের যে সিদ্ধান্ত, সেটাও কিন্তু গৃহীত হয় কোন সম্মেলনে? আমাদের ডাম্বারটন ওকস সম্মেলনে। এটা নিয়ে বিস্তারিত আমরা একটু পরেই আলোচনা করব। তারপর আমরা দেখতে পাচ্ছি যে ইয়াল্টা সম্মেলন, এখানে ভেটো প্রদান করা হয়, ভেটো ক্ষমতা। ভেটো ক্ষমতা কি সেটা নিয়েও আমরা আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি সান ফ্রান্সিসকো সম্মেলন, জাতিসংঘ প্রতিষ্ঠার একদম লাস্ট স্টেজ। এতদিন পর্যন্ত এত যে ব্রেন স্টর্মিং হলো, এত যে প্রসেসিং এর মধ্য দিয়ে গেল প্রক্রিয়াটা, তার পরবর্তীতে ফাইনালি 1945 সালে জাতিসংঘ তার আনুষ্ঠানিকভাবে আহ যাত্রা শুরু করে।
তো আমরা দেখতে পাচ্ছি 1945 সালের 26 জুন প্রথমে 50টি দেশ এতে স্বাক্ষর করে। তার মানে 50টা দেশ কিন্তু মানে অলরেডি অনবোর্ডেড হয়ে গিয়েছে যে আমরা হ্যাঁ জাতিসংঘের সাথে আছি, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের সাথে আমরা আছি, আমরা বিশ্বের শান্তি প্রতিষ্ঠার করার জন্য আছি। এবং তার পরবর্তীতে 15 অক্টোবর এখানে 51 নম্বর দেশ হিসেবে পোল্যান্ডও স্বাক্ষর করে। তার মানে 50-এর সাথে যদি এক যোগ করি 51, তার মানে জাতিসংঘ কয়টি দেশ নিয়ে প্রতিষ্ঠিত হলো? মোট 51টা দেশ নিয়ে প্রতিষ্ঠিত হলো। তাইলে 50টা দেশ আগেই স্বাক্ষর করেছে, পরবর্তীতে পোল্যান্ডে স্বাক্ষর করার মাধ্যমে 51টা সদস্য দেশ নিয়ে 1945 সালের 24 অক্টোবর জাতিসংঘ যাত্রা শুরু করে। তিনটা ডেট, তিনটাই খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। প্রথমত 50টা দেশ একত্রে কবে স্বাক্ষর করে? 26 জুন। পোল্যান্ড কবে স্বাক্ষর করে? আমরা দেখতে পাচ্ছি 15 অক্টোবর। তাহলে এই 51টা দেশ কিন্তু অলরেডি স্বাক্ষর করে ফেলেছে। কিন্তু জাতিসংঘ যাত্রা শুরু করলো কবে? জাতিসংঘ যাত্রা শুরু করলো 1945 সালের 24 অক্টোবর। এবং পরবর্তীতে পরের বছর থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেক বছরে এই 24 অক্টোবরকে পালন করা হয় জাতিসংঘ দিবস হিসেবে। এখনো কিন্তু প্রত্যেক বছরে 24 অক্টোবর কোন দিবস পালিত হয়? জাতিসংঘ দিবস বা ইউএন ডে, যেটাকে আমরা বলি ইউনাইটেড নেশনস ডে, ইউএন ডে অথবা জাতিসংঘ দিবস। আর এই যে জাতিসংঘ যে সনদ ছিল, সেই সনদে মোট 19টা অধ্যায় ছিল এবং 111টা অনুচ্ছেদ ছিল। এটা আমরা জেনে রাখতে পারি, যদি কোথাও প্রশ্ন আসে তাহলে যাতে উত্তর করা আমাদের জন্য সহজ হয়। এখন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন আহ তথ্যচিত্রের মাধ্যমে জাতিসংঘকে এখানে তুলে ধরা হয়েছে। প্রথমে আমরা ওই অংশটাতে যাই, জাতিসংঘের যে স্থায়ী সদস্য রাষ্ট্র 5টা, এই 5টা রাষ্ট্র নিয়ে। একটু আগে যে আমরা আলোচনা করছিলাম যে জাতিসংঘ যে সদস্য দেশগুলো, তার ভেতরে 5টা দেশের ভেটো পাওয়ার আছে। ভেটো পাওয়ার জিনিসটা কি? ভেটো মানে জাতিসংঘের তো বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়। বিভিন্ন দেশে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধে তারা যুদ্ধ থামাবে কিনা, যুদ্ধ বিরতির জন্য বলবে কিনা, নাকি এই যুদ্ধে কোন পক্ষ নিবে বা কোন সিদ্ধান্ত নিবে, জাতিসংঘের পরবর্তী পদক্ষেপগুলো কি হবে। এখানে বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়। কাকে? জাতিসংঘকে। তো এই জাতিসংঘের এই সিদ্ধান্তগুলোতে অনেকেই ভোট দিতে পারে। যে কেউ হচ্ছে এখানে ভোট দিয়ে জানাতে পারে আমি এটার পক্ষে আছি বা বিপক্ষে আছি। কিন্তু 5টা দেশের কাছে বিশেষ একটা ক্ষমতা আছে, তারা চাইলে যে কোনো সিদ্ধান্তকে না বলে দিতে পারে। আর তারা যদি তাদের 5টা দেশের যদি কোনো একটা দেশ যদি না বলে, তাহলে ওই সিদ্ধান্তটা বাতিল বলে বিবেচিত হবে। এই 5টা দেশের এই বিশেষ ক্ষমতাটাকে বলা হয় ভেটো পাওয়ার। ভেটো পাওয়ার মানে হচ্ছে কোনো সিদ্ধান্তকে বাতিল করে দেওয়ার, কোনো সিদ্ধান্ত বা কোনো প্রস্তাবে না বলার যে ক্ষমতা। শুধুমাত্র না বলাতেই শেষ না এটা, যে কোনো সিদ্ধান্তে যদি এই 5টা দেশের একটা দেশই না বলে, তার মানে ওই সিদ্ধান্ত বা ওই প্রস্তাবটা বাতিল বলে বিবেচিত হয়। এই বিশেষ ক্ষমতাটাকে বলা হয় ভেটো পাওয়ার। তো জাতিসংঘে বর্তমানে এই 5টা দেশের ভেটো পাওয়ার আছে: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন এবং রাশিয়া। এই 4টা দেশের এবং সেই সাথে ফ্রান্স, এই 5টা দেশের ভেটো পাওয়ার আছে। তো প্রথম 4টা দেশে আমি টিক মার্ক করেছি, তার একটা কারণ যে জাতিসংঘের উদ্যোক্তা রাষ্ট্র কয়টা। এই প্রশ্ন যদি আসে তাহলে উত্তর হবে 4টা। তার মানে জাতিসংঘ যখন প্রতিষ্ঠার কথা চলছিল, তখন এই 4টা দেশের ভূমিকা ছিল সবচেয়ে বেশি: মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন এবং রাশিয়া। এই 4টা দেশ হচ্ছে জাতিসংঘের উদ্যোক্তা রাষ্ট্র বা জাতিসংঘের প্রস্তাবক রাষ্ট্র। এবং পরবর্তীতে এর সাথে ফ্রান্সকে যোগ করা হয়। অর্থাৎ এই 5টা দেশের ভেটো পাওয়ার আছে। আর এই 5টা দেশ থেকে যদি ফ্রান্সকে বাদ দিই, বাকি 4টা দেশ হচ্ছে জাতিসংঘের উদ্যোক্তা রাষ্ট্র। তো হোয়াট এভার, আমরা দেখতে পারি জাতিসংঘের বর্তমানে মোট ভাষা হচ্ছে 6টা: ইংরেজি, রুশ, ফ্রেঞ্চ, স্প্যানিশ, চাইনিজ এবং আরবি। এই 6টা হচ্ছে জাতিসংঘের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ জাতিসংঘে যখন কোনো সম্মেলন হয়, জাতিসংঘে যখন কোনো সনদ দেওয়া হয়, সেগুলো অফিসিয়াল ট্রান্সলেশন বা ইন্টারপ্রিটেশন শুধু কিন্তু ইংলিশে হয় না, ইংলিশের পাশাপাশি এই 5টা ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মোট 6টা ল্যাঙ্গুয়েজে জাতীয় সংঘের সকল অফিসিয়াল কার্যক্রম সম্পাদিত হয়। এখন জাতিসংঘের মেইন সদর দপ্তর কোথায়? আমরা তো জানি যে নিউ ইয়র্কে আছেই। এর পাশাপাশি জাতিসংঘের কিন্তু কিছু আঞ্চলিক সদর দপ্তর আছে। যেমন আমরা দেখতে পাচ্ছি সুইজারল্যান্ডের জেনেভাতে আছে, অস্ট্রিয়ার ভিয়েনাতে আছে এবং সেই সাথে নাইরোবিতেও কিন্তু একটা আঞ্চলিক সদর দপ্তর আছে। তার মানে জাতিসংঘের সদর দপ্তর একটা, আঞ্চলিক সদর দপ্তর কিন্তু 3টা। কি কি? জেনেভা, ভিয়েনা এবং নাইরোবি। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখলাম যে জাতিসংঘের এই যে ভেটো পাওয়ার, আমাদের কি মনে হয় ভেটো পাওয়ারটা কিন্তু অনেক বড় একটা ক্ষমতা, তাই না? তো এই ভেটো পাওয়ার এই 5টা দেশের ভিতরেই সীমাবদ্ধ আছে। বাকি দেশগুলোরও তো ইচ্ছা হয় যে আমাদের যদি ভেটো পাওয়ার থাকতো, তাহলে শুধুমাত্র নিজের দেশ না, পুরো পৃথিবীর সিদ্ধান্ত গ্রহণেও হয়তো আমাদের মানে একটা অপিনিয়ন থাকতো, বা আমরা হয়তো পুরো পৃথিবীর সিদ্ধান্ত গ্রহণে মানে ইফেক্টিভলি এবং অ্যাক্টিভলি অংশগ্রহণ করতে পারতাম। তো সেটাই দেখতে পাচ্ছি যে 5টা দেশের ভেটো পাওয়ারের বাইরে আরো 5টা দেশ কিন্তু ভেটো পাওয়ার চাচ্ছে।
এরাও কিন্তু এখন বিশ্বের মানে পরাশক্তি, অর্থনৈতিকভাবে যদি বলি বা রাজনৈতিকভাবে বলি, আমরা জার্মানিকে দেখতে পাচ্ছি, ইন্ডিয়া আছে, জাপান আছে, ব্রাজিল আছে এবং সাউথ আফ্রিকা আছে। অর্থাৎ বর্তমানে যে পাঁচটা দেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া এবং ফ্রান্স, এই পাঁচটা দেশের বাইরেও নতুন করে জার্মানি, ইন্ডিয়া, জাপান, ব্রাজিল এবং সাউথ আফ্রিকা, তারাও ভেটো পাওয়ার চায় জাতিসংঘের কাছে। এখনো তাদের ব্যাপারে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি। সো প্রশ্ন যদি আসে জাতিসংঘের ভেটো পাওয়ার আছে কয়টা দেশের, উত্তর কিন্তু হবে পাঁচটা দেশে। এই কয়টা দেশ চায়, এখনো তাদেরকে এই ভেটো পাওয়ার দেয়া হয়নি। এখন অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র হচ্ছে দুইটা, ভ্যাটিকান সিটি এবং ফিলিস্তিন। ঠিক আছে? তো জাতিসংঘেও এই যে রাষ্ট্রগুলো বা এই যে অঞ্চলগুলো, তার উপরে কিন্তু জাতিসংঘের এখতিয়ার আছে, কিন্তু এদের জাতিসংঘকে কোনো চাঁদা দিতে হয় না, বা জাতিসংঘকে যে ওই যে বাৎসরিক যে বাজেট সেখানে মানে কন্ট্রিবিউট করতে হয় না। কিন্তু তাদের বিষয়ে জাতিসংঘের কিন্তু মনিটরিং আছে, বা তাদের নিরাপত্তা শান্তির ব্যাপারেও কিন্তু জাতিসংঘের কার্যক্রম রয়েছে। আমরা একটু আগে যে আলোচনা করছিলাম যে বলেছিলাম যে জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্র পাঁচটা, এর ভিতর থেকে ফ্রান্সকে বাদ দিলে বাকি যে চারটা রাষ্ট্র থাকে আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন এবং রাশিয়া। এই চারটা দেশকে বলা হয় জাতিসংঘের উদ্যোক্তা চারটি রাষ্ট্র। এরপরে যদি যাই জাতিসংঘের অঙ্গ সংগঠন, তো একটা বড় সংগঠনের ভেতরে আরো কিছু অঙ্গ সংগঠন থাকে, যারা ওই সংগঠনের কার্যক্রমগুলোকে স্টেপ বাই স্টেপ এক্সিকিউট করতে সাহায্য করে। তো জাতিসংঘ এত বড় একটা প্রতিষ্ঠান, এটা কার্যক্রম পরিচালনা করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে ছয়টা অঙ্গ সংগঠন আছে। ছয়টা অঙ্গ সংগঠনগুলোর নামগুলো একটু আমরা দেখে নিই। দেখতে পাচ্ছি সাধারণ পরিষদ, বা যেটাকে আমরা বলি জেনারেল অ্যাসেম্বলি, আন্তর্জাতিক আদালত, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, নিরাপত্তা পরিষদ যেটাকে আমরা সিকিউরিটি কাউন্সিল বলি, ওসি পরিষদ ট্রাস্টিশিপ কাউন্সিল, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, এবং সচিবালয় যেটা হচ্ছে সেক্রেটারিয়েট। এখন মনের ভিতরে প্রশ্ন যে ভাইয়া কোন পরিষদ বা কোন অঙ্গ সংগঠনের আসলে কি কাজ, মানে তাদের দায়িত্বগুলো কি? একটা একটা করে যদি শুরু করি, যে সাধারণ পরিষদ, জাতিসংঘের যে সাধারণ পরিষদ, সাধারণ পরিষদ মানে হচ্ছে এখানে যত সদস্য রাষ্ট্রগুলো আছে সবাই এটার মেম্বার। অর্থাৎ জাতিসংঘ যখন ঢালাওভাবে কোনো সিদ্ধান্ত নিয়ে বা বার্ষিক কর্মপরিকল্পনা নিয়ে পরিকল্পনা করে, তখন কিন্তু সাধারণ পরিষদের যত মেম্বার আছে, অর্থাৎ জাতিসংঘের সদস্য দেশ যারা, প্রত্যেকটা সদস্য দেশ সেখানে অংশ নেয় এবং তাদের মতামত তুলে ধরে সাধারণ পরিষদ। নিরাপত্তা পরিষদের ভেতরে স্থায়ী সদস্য, অস্থায়ী সদস্য আছে, যেটা নিয়ে একটু পরে আমরা আলোচনা করব। তারপরে যদি যেই সচিবালয়, অর্থাৎ জাতিসংঘের দাপ্তরিক কাজগুলো যেখানে সম্পাদিত হয়, যেখানে জাতিসংঘের মহাসচিব বা সেক্রেটারি জেনারেল এবং সেই সাথে অন্যান্য কর্মকর্তারা থাকেন বা অন্যান্য মেম্বাররা থাকেন, যার মধ্য দিয়ে জাতিসংঘের দাপ্তরিক কাজ সম্পাদিত হয়, সেটাকে আমরা বলি হচ্ছে জাতিসংঘের সেক্রেটারিয়েট বা সচিবালয়। এর বাইরে তিনটা স্পেশালাইজড আমরা দেখতে পাচ্ছি অঙ্গ সংগঠন বা তিনটা পরিষদ আছে। একটা অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, নাম দেখেই বুঝতে পারছি তাদের কাজকর্ম কি। আন্তর্জাতিক আদালত এবং ওসি পরিষদ। আন্তর্জাতিক আদালত এমন একটা আদালত যেখানে আহ যে কোনো ব্যক্তি মামলা করতে পারে না, যে আমার কোনো একটা বাড়ি কেউ দখল করে ফেলেছে, আমার গাড়ি কেউ চুরি করে ফেলেছে, বা আমাকে কেউ ভার্বালি বা ফিজিক্যালি অ্যাসল্ট করেছে। এই মামলাগুলো করার জন্য প্রত্যেকটা দেশের কিন্তু পুলিশ বাহিনী থাকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে। তো সেটার সমাধান তো হয়েই যায়, বা সেটার বিচার হবে হচ্ছে হয়তো আদালতে, আদালত হয়তো রায় দিবে। কিন্তু আমরা একটু যদি চিন্তা করে দেখি যে ব্যক্তির সাথে ব্যক্তির যেমন ঝামেলা হতে পারে, অপরাধ সংঘটিত হতে পারে, তেমনি একটা দেশের সাথে আরেকটা দেশেও কিন্তু এমন ঘটনা ঘটতে পারে। যেমন আমরা যদি বলি, বেশিরভাগ সমুদ্রগুলোই কিন্তু একটা দেশের ভিতরে সীমাবদ্ধ না। এক দেশ থেকে শুরু করে অন্য দেশ, কয়েকটা দেশের ভিতরে তারা প্রবাহিত হয়, এবং আন্তর্জাতিক সমুদ্রগুলোর কিন্তু সুবিধা পায় অনেকগুলো দেশ। এখন কোনো দেশ যদি ইচ্ছা করে সমুদ্রের পানি বা সমুদ্রের সম্পদ যদি আটকে ফেলে, বা অন্য দেশের সমুদ্র সীমায় প্রবেশ করে ফেলে, এক দেশ যদি অন্য দেশের উপর অযৌক্তিকভাবে সেনাবাহিনী মোতায়েন করে বা কোনো সশস্ত্র হামলা করে, তাহলে এর বিচারটা কোথায় হবে? বাংলাদেশে কোনো অপরাধ হলে সেটার অভ্যন্তরীণ ভাবে সেটার মীমাংসা হবে, কিন্তু বাংলাদেশের উপরে যদি বহির্দেশের যদি কেউ হামলা চালায় বা আক্রমণ চালায়, সেটার বিচারটা আসলে কোথায় হবে? সেটার জন্যই কিন্তু আন্তর্জাতিক আদালত। অর্থাৎ আন্তর্জাতিক মহলে এক দেশ বনাম অন্য দেশ, এক অঞ্চল বনাম অন্য অঞ্চল, এই রকম যে বিরোধগুলো আছে, এই বিরোধগুলো নিষ্পত্তির জন্য জাতিসংঘের যে বিশেষায়িত অঙ্গ সংগঠন, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যেটাকে আমরা সংক্ষেপে বলি আইসিজে। আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক আদালত, তাদের কাজ হচ্ছে অঞ্চল বা রাষ্ট্র বা দেশগুলোর ভেতরে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বগুলোর মীমাংসা করা।
আরেকটা আছে ওসি পরিষদ বা ট্রাস্টিশিপ কাউন্সিল। তো ট্রাস্টিশিপ কাউন্সিল বলতে বোঝায় যে দেশ বা অঞ্চলগুলো আসলে স্বাধীন না, অন্য একটা রাষ্ট্রের ভেতরে। আরো যদি সহজ করে বলি, যে কোনো একটা জাতিসত্তার নিজস্ব একটা পরিচয় আছে, কোন একটা অঞ্চল তাদের সবকিছুই আছে কিন্তু শুধুমাত্র সার্বভৌমত্ব নাই। আমরা জানি একটা দেশকে যদি আমরা স্বাধীন বলতে চাই, তার বেশ কয়েকটা এলিমেন্ট দরকার। তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে সভারেন্টি, বা যেটাকে আমরা সার্বভৌমত্ব বলি। তো কোনো একটা অঞ্চল বা কোনো একটা জাতিগোষ্ঠীর যদি সবকিছু থাকে, শুধুমাত্র সার্বভৌমত্ব না থাকে, তো এই রকম অঞ্চলগুলোর দেখভাল করার দায়িত্ব জাতিসংঘের থাকে। তো এইটাকেই বলা হয় হচ্ছে ওসি পরিষদ, আর এই অঞ্চলগুলোকে ওসি বলা হয়। ঠিক আছে। তো এইরকম অঞ্চলগুলো দেখভাল করার জন্য যে পরিষদটা ছিল সেটাকে বলা হয় ওসি পরিষদ। কিন্তু বর্তমানে ওসি পরিষদ নিষ্ক্রিয়। 1994 সালে সর্বশেষ ওসি দেশ ছিল হচ্ছে পালাউ। কিন্তু পালাউ যখন স্বাধীন হয়ে গেল, বিশ্বে আপাত দৃষ্টিতে এখন এমন কোনো অঞ্চল নেই যেটার রক্ষণাবেক্ষণ হচ্ছে জাতিসংঘের হাতে আছে, যেটা স্বাধীন দেশ না, কিন্তু যেটা রক্ষণাবেক্ষণ বা সেটা মনিটরিং এর দায়িত্ব জাতিসংঘের উপরে, এইরকম কোনো দেশ বর্তমানে না থাকায় 1994 সালের পর থেকে শুরু করে বর্তমানে ওসি পরিষদ তাদের কার্যক্রম বন্ধ রেখেছে। কার্যক্রম বন্ধ মানে এটা যে বিলুপ্ত হয়ে গেছে ব্যাপারটা এমন না। আবারও ক্লিয়ার করছি, ওসি পরিষদ যদি বিলুপ্ত হয়ে যেত তাহলে আজকে আমি আপনাদেরকে পড়াতাম যে জাতিসংঘের অঙ্গ সংগঠন আছে 5টা, কিন্তু আদতে না, জাতিসংঘের অঙ্গ সংগঠন 6টাই আছে। তার মানে ওসি পরিষদ কাগজে কলমে আছে, কিন্তু তাদের কার্যক্রম বন্ধ আছে। কবে থেকে? 1994 সালে, যখন পালাউ স্বাধীনতা অর্জন করেছে। তার পরবর্তী থেকে অ্যাক্টিভ কোনো মিশন না থাকায় এই যে ওসি পরিষদ, তাদের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। ইন ফিউচারে যদি এইরকম আবার কোনো ওসি অঞ্চলের যদি রক্ষণাবেক্ষণ বা তাদের যদি মনিটরিং এর দায়িত্ব জাতিসংঘের উপর আসে, তাহলে হয়তো ওসি পরিষদের কার্যক্রম আবারও শুরু হতে পারে। তাহলে আমরা বুঝলাম যে জাতিসংঘের অঙ্গ সংগঠন যে 6টা, তারা আসলে কি, তারা কিভাবে কাজ করে। এখন একটা একটা করে আরেকটু বিস্তারিত আলোচনা করা যায় কিনা আমরা একটু দেখে নিই। তো প্রথমে সাধারণ পরিষদ। তো জাতিসংঘ প্রতিষ্ঠিত হলো আমরা দেখলাম 1945 সালের 24 অক্টোবর, এবং তার পরবর্তীতে ঠিক পরের বছর 10 জানুয়ারিতে আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন বসে। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন। আর বর্তমান সময়ে এটা একটা ফিক্সড রুটিন বা স্কেডিউলের মধ্যে চলে এসেছে। প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার, সেটা যত তারিখই হোক না কেন, সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার ওই দিনটাতে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়। ঠিক আছে। সাধারণ পরিষদের প্রত্যেক সদস্য রাষ্ট্রের ভোট কয়টা? একটা করে। এখন সদস্য রাষ্ট্র যে কয়টাই আছে না কেন, তারা কি করে? তারা নিজেদের ভোট দিতে পারে। এখন প্রত্যেকটা দেশে আবার প্রতিনিধি থাকে। প্রত্যেকটা দেশের সর্বোচ্চ প্রতিনিধি হতে পারবে কতজন? 5 জন সর্বোচ্চ। সাধারণ পরিষদের প্রধানকে? সভাপতি। সাধারণ পরিষদের সভাপতির মেয়াদকাল কতদিন? 1 বছর। বর্তমান সভাপতিকে? ডেনিস ফ্রান্সিস। সাধারণ পরিষদের সহসভাপতি কতজন? 21 জন। আর প্রথম সভাপতি কে ছিলেন? পল হেনরি স্মাক। অনেকগুলো ইনফরমেশন আছে, এখানে বিস্তারিত বলার কিছু নেই, একটু পড়ে নিতে হবে। তো সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি যিনি ছিলেন, তিনি হচ্ছে বিজয়লক্ষ্মী পণ্ডিত। তিনি ভারতের। 1953 সালে তিনি নিয়োগ পেয়েছিলেন। বাংলাদেশ থেকেও কিন্তু সভাপতি নির্বাচিত হয়েছিল। আবারও বলছি, সাধারণ পরিষদ এমন একটা পরিষদ যেখানে সকল সদস্য রাষ্ট্র মিলে একসাথে একটা অধিবেশনে অংশ নেয়। এন্ড সেই অধিবেশনে একজন করে সভাপতি নির্বাচিত হন, যার মেয়াদ থাকে 1 বছর। তো বাংলাদেশ থেকেও সভাপতি নির্বাচিত হয়েছিলেন, তার নাম হুমায়ুন রশিদ চৌধুরী, 1986 সালে। আর সাধারণ পরিষদে আহ সদস্য রাষ্ট্রগুলো তারা বক্তব্য দেওয়া বা ভাষণ দেওয়ার সুযোগ পান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি বাংলায় ভাষণ দিয়েছিলেন। 1974 সালের 25 সেপ্টেম্বর 29তম অধিবেশন ছিল। আর পরবর্তীতে শেখ হাসিনা, বর্তমান প্রধানমন্ত্রী, তিনিও বাংলায় ভাষণ দেন 2018 সালের 27 সেপ্টেম্বর। এটা ছিল জাতিসংঘের 73 নম্বর অধিবেশন। তার মানে আজকে আমরা বিস্তারিত জানার পাশাপাশি খুব ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি, যেগুলো আমাদের ভর্তি পরীক্ষার জন্য খুব 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 ইম্পর্টেন্ট। আশা করছি এই ভিডিও লেকচারটা মানে শুনতে শুনতে আপনারা নোট করে নেবেন, যাতে পরবর্তীতে আপনাদের রিভাইজ করতে ইজি হয়। তো সাধারণ পরিষদের পরবর্তীতে আমরা যদি নিরাপত্তা পরিষদের আলোচনায় আসি, নিরাপত্তা পরিষদের মোট সদস্য রাষ্ট্র 15টা। এখানে সুন্দর করে লেখা আছে 5টা স্থায়ী রাষ্ট্র এবং 10টা অস্থায়ী রাষ্ট্র। তো 5টা স্থায়ী রাষ্ট্র বুঝতেই পারছি যে মানে যে 5টা স্থায়ী রাষ্ট্রের ভেটো পাওয়ার আছে, তারাই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। এই 5 জনের কোনো চেঞ্জ নাই। বাকি যে 10টা অস্থায়ী সদস্য, তাদের ভিতরে কিন্তু চেঞ্জ আছে। চেঞ্জ আছে অ্যাজ ইন তারা একটা নির্দিষ্ট সময় পর পর পরিবর্তিত হয়। যেমন এই যে এখানে লেখাই আছে স্থায়ী সদস্য 5টা: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন, যাদের ভেটো পাওয়ার আছে। এদেরকে একত্রে P5, পার্মানেন্ট 5 বলা হয়। ঠিক আছে।
তো অস্থায়ী সদস্য 6 থেকে 10, আগে কিন্তু অস্থায়ী রাষ্ট্র ছিল 6টা রাষ্ট্র, এখন সেটাকে 10-এ করা হয়েছে কত সাল থেকে? 1963 সাল থেকে। ঠিক আছে। সো এখানে আবার বিস্তারিতভাবে লেখা আছে, নিরাপত্তা পরিষদে কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য 5টি স্থায়ী সদস্যের ভোট সহ কমপক্ষে 8টি সদস্য রাষ্ট্রের ভোটের প্রয়োজন পড়ে। নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে জাতিসংঘে নতুন সদস্য গ্রহণ করা হয়। অর্থাৎ জাতিসংঘের মেজর মেজর যে ডিসিশন গুলো, সেটা কিন্তু কোথা থেকে আসবে? অবশ্যই অবশ্যই নিরাপত্তা পরিষদ থেকে। অর্থাৎ জাতিসংঘের নতুন সদস্য কে হবে, জাতিসংঘের কোনো সদস্যকে বাদ দেওয়া হবে কিনা, জাতিসংঘের পরবর্তীতে অ্যাক্টিভিটি বা অ্যাকশন প্ল্যানের যে একদম চূড়ান্ত যে ডিসিশনটা, সেটা কিন্তু এই নিরাপত্তা পরিষদ থেকেই আসে। এরপরে যদি দেখি অস্থায়ী সদস্য, নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য দেশ 2 বছরের জন্য নির্বাচিত হয়। জাপান এবং ব্রাজিল তারা সবচেয়ে বেশিবার নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে। প্রশ্ন যে ভাই বাংলাদেশ কি কখনো হয়েছে কিনা, হ্যাঁ বাংলাদেশ হয়েছে। বাংলাদেশ নিরাপত্তা পরিষদের 2বার অস্থায়ী সদস্য ছিল, প্রথমবার 1979 এবং 80 সাল, এবং দ্বিতীয়বার 2000 থেকে 2001 সাল। হ্যাঁ। আর নিরাপত্তা পরিষদের প্রথম বাংলাদেশের সভাপতি ছিলেন আনোয়ারুল করিম চৌধুরী। অনেকের কিন্তু এখানে ভুল হয়ে যায়, ভুলটা কোথায় হয় আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি। নিরাপত্তা পরিষদের বাংলাদেশের প্রথম সভাপতি ছিলেন আনোয়ারুল করিম চৌধুরী। যদি প্রশ্ন আসে যে সাধারণ পরিষদের প্রথম সভাপতি কে ছিলেন, তাইলে কিন্তু উত্তর হবে হুমায়ুন রশিদ চৌধুরী। একটা সাধারণ পরিষদ, একটা নিরাপত্তা পরিষদ, দুটোর ভিতরে যাতে আমাদের কনফিউশন না থাকে, সেজন্যই আরেকবার আমি বলে দিলাম। তো বর্তমান অস্থায়ী সদস্য, বর্তমানে জাতিসংঘের অস্থায়ী সদস্য দেশ 2023 সালে 1 জানুয়ারি তারিখে নির্বাচিত হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি ইকুয়েডর, মাল্টা, মোজাম্বিক, সুইজারল্যান্ড ও জাপান। 1 জানুয়ারি 2024 তারিখে নির্বাচিত হয় আলজেরিয়া, গায়ানা, দক্ষিণ কোরিয়া, সিয়েরা লিওন ও স্লোভেনিয়া। অর্থাৎ 5-5-এ 10টা অস্থায়ী রাষ্ট্রকার আমরা দেখতে পারলাম। তাহলে জাতিসংঘে কিন্তু বর্তমানে নিরাপত্তা পরিষদের 15টা সদস্য রাষ্ট্র আছে। 5টা স্থায়ী রাষ্ট্রের নাম ইতিমধ্যে আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। এর বাইরে বাকি 10টা রাষ্ট্র কারা কারা, এই 10টা রাষ্ট্রের নাম এখানে মেনশন করা আছে। তো এখন জাতিসংঘের সর্বোচ্চ যে সেক্রেটারিয়েটের যে সর্বোচ্চ যে পদ, সেটাকে আমরা বলি হচ্ছে সেক্রেটারি জেনারেল বা জাতিসংঘের মহাসচিব। তো এই জাতিসংঘের মহাসচিব কারা হয়? জাতিসংঘের মহাসচিব আমাদের দেশে যেমন বিভিন্ন চাকরির জন্য পরীক্ষা হয়, কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে বিভিন্ন চাকরিতে নিয়োগ দেওয়া হয়, জাতিসংঘের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ওই রকম না। সাধারণত বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্রপ্রধান বা বিভিন্ন দেশের অ্যাম্বাসেডর যারা বা হাই কমিশনার যারা বা রাষ্ট্রদূত যারা এইরকম পজিশন থেকে, বা যারা দীর্ঘদিন জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিল, সেই রকম পদ থেকেই কিন্তু এটা ইলেকশনের ভিত্তিতে ঠিক না, অনেকটা সিলেকশনের মেথডেই কিন্তু জাতিসংঘের যে সভাপতি, জাতিসংঘের যে সাধারণ আমরা যাকে মহাসচিব বলছি বা সেক্রেটারি জেনারেল বলছি, তাকে নিয়োগ দেওয়া হয়। তো জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন কে? জাতিসংঘের নির্বাচিত প্রথম মহাসচিব ছিলেন এখানে ট্রিগভ্যালি, এবং তিনি পরবর্তীতে পদত্যাগ করেন। তিনি নরওয়ের ছিলেন। এখান থেকে অনেক প্রশ্ন আসে, কারণ জাতিসংঘের অনেকজন আমরা মহাসচিবের নাম দেখতে পাচ্ছি এখানে। সবারটা পড়তে হবে না, সবারটা জানতে হবে না, প্রথম ছিলেন তিনি। এখান থেকে প্রশ্ন আসতে পারে জাতিসংঘের প্রথম মহাসচিবকে ট্রিগভ্যালি কোন দেশের ছিলেন? তিনি নরওয়ের ছিলেন। এরপরে আমরা একটু উত্থান যিনি, তার সম্পর্কে জানবো। আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তার যদি আমরা মেয়াদকালটা দেখি, 1961 থেকে 1971, তিনি মিয়ানমারের নাগরিক ছিলেন, তিনি জাতিসংঘের মহাসচিব ছিলেন। সো অনেকবার ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? উত্তর হবে কি? উত্তর হবে উথান্ট। এর পরবর্তীতে আমরা যদি একদম লাস্টে চলে যাই, জাতিসংঘের বর্তমান মহাসচিবকে, জাতিসংঘের বর্তমান মহাসচিব হচ্ছে অ্যান্তোনিও গুতেরেজ। তিনি হচ্ছে পর্তুগালের। ইংলিশে অনেক সময় তার নামটাকে অ্যান্তোনিও গ্যাটারেজ বলা হয়, বাট বাংলায় লেখা হয় অ্যান্তোনিও গুতেরেজ বা গুতেরেজ, যেটাই আমরা বলি না কেন। তিনি পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী, আর তিনি বর্তমানে জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও যদি আমরা বান কি মুন এবং কফি আনানের দিকে দেখি, যে এশিয়া থেকে নির্বাচিত দ্বিতীয় মহাসচিব ছিলেন হচ্ছে বান কি মুন। তাহলে প্রথম কে ছিলেন? একটু আগে আমরা দেখলাম মিয়ানমারের উথান্ট, তিনি ছিলেন এশিয়া থেকে নির্বাচিত প্রথম। আর এশিয়া থেকে দ্বিতীয় ছিলেন হচ্ছে দক্ষিণ কোরিয়ার বান কি মুন। তার মানে এর মধ্য দিয়ে আমরা কিন্তু মোটামুটি জাতিসংঘের যে আহ সাধারণ পরিষদ থেকে শুরু করে নিরাপত্তা পরিষদ এবং মহাসচিব, এগুলো নিয়ে একটু জানলাম। এবার আসছি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী। তো বিশ্বে তো বর্তমানে বিভিন্ন দেশে যুদ্ধ চলছে। যুদ্ধ শেষ হয়ে গেলেও কিন্তু জাতিসংঘের কাজ শেষ হয়ে যায় না। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনর্গঠন করার জন্য তাদের যে সকল সাপোর্ট দরকার হয়, তাদের যে সকল আহ সরঞ্জাম বা লজিস্টিক্স এর প্রয়োজন পড়ে, সেই সাপোর্টটা কিন্তু জাতিসংঘের পক্ষ থেকে দেয়া হয়। তো সেই নিমিত্তেই গঠিত হয়েছে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী, যেটাকে জাতিসংঘের পিস কিপিং মিশনও বলা হয়। তো
গঠিত হয় কত সালে? 1948 সালে। গঠনের প্রেক্ষাপট হচ্ছে আরব ইসরায়েলের প্রথম যুদ্ধ। আমরা আরব ইসরায়েলের যুদ্ধ সম্পর্কে যুদ্ধের ক্লাসে বিস্তারিত জানতে পারবো। তো প্রথম নিরস্ত্র মিশনের নাম ছিল ইউনাইটেড নেশন ট্রুথ সুপারভিশন অর্গানাইজেশন, ইউএনটিএসও। প্রথম মিশন প্রেরণ করা হয় কোথায়? জেরুজালেমে। হ্যাঁ। গঠন করে কে? নিরাপত্তা পরিষদ, অর্থাৎ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু এই জাতিসংঘের যে আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী সেটা কিন্তু গঠিত হয়। জিনিসটা কিভাবে কাজ করে? জাতিসংঘের তো নিজস্ব কোনো আর্মি নাই, বা নিজস্ব কোনো সেনাবাহিনী বা নিজস্ব কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই। তাহলে এই শান্তিরক্ষা মিশনগুলোতে কারা যায়? জাতিসংঘের সদস্য রাষ্ট্র যারা আছে সেই সব সদস্য রাষ্ট্র থেকে সেনাবাহিনীর বিভিন্ন সেনা কর্মকর্তা বা বিভিন্ন এরকম কমান্ডো বাহিনী হচ্ছে জাতিসংঘতে প্রেরণ করা হয়। জাতিসংঘ তাদেরকে বিভিন্ন মিশনে ডিপ্লয় করে দেয়। তো এটাই, এভাবেই জাতিসংঘের শান্তিরক্ষা মিশন কিন্তু কাজ করছে। তো এই জাতিসংঘ শান্তিরক্ষা মিশন তারা শান্তিতে নোবেল পুরস্কার পায় কত সালে? 1988 সালে। বর্তমানে মিশন কয়টা আছে? 12টা মিশন আছে, অর্থাৎ 12টা জায়গায় কিন্তু জাতিসংঘ তাদের পিস কিপিং যে মিশন সেটা কিন্তু অ্যাক্টিভ রেখেছে। আর এর ভিতরে প্রায় 90,000 সদস্য আছে। 90,000 সদস্য মানে 90,000 আর্মি সদস্য, তার ভিতরে অনেক চিকিৎসকও থাকে সাধারণত সেনাবাহিনী থেকে বা বাইরে থেকে। বিভিন্ন দেশ তাদের সর্বোচ্চ পটেনশিয়াল দিয়ে হেল্প করে জাতিসংঘকে এই শান্তিরক্ষা বাহিনীতে কন্ট্রিবিউট করার, এবং পরবর্তীতে তাদেরকে বিভিন্ন মিশনে পাঠিয়ে দেওয়া হয়। বাংলাদেশ এ পর্যন্ত অংশ নিয়েছে 40টি দেশের 55টি মিশনে। হ্যাঁ। আর বর্তমানে 9টি দেশের 10টি মিশনে বাংলাদেশ কিন্তু কর্মরত আছে। তার মানে একটা জিনিস খেয়াল করেন আপনারা, যে বর্তমানে শান্তিরক্ষী মিশন আছে কিন্তু 12টা, এর ভেতরে 10টা মিশনেই বাংলাদেশ কিন্তু তাদের সেনাবাহিনী দিয়ে কিন্তু কন্ট্রিবিউট করে যাচ্ছে। এবং শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশ সদস্য হয় কত সালে? 1979 সালে। এবং অংশগ্রহণ করে 1988 সাল থেকে সর্বপ্রথম। 1988 সালে যখন ইরাক ইরান যুদ্ধ হয়, সেই যুদ্ধের মধ্য দিয়েই বাংলাদেশের এখানে অংশগ্রহণ শুরু হয়। And আমরা জানি এই শান্তিরক্ষার যে প্রেরণ, এই প্রেরণে কিন্তু বাংলাদেশ বিশ্বের শীর্ষে অবস্থান করছে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক গর্বের একটা বিষয়। আমাদের এবারের আলোচনার বিষয় জাতিসংঘের বিশেষায়িত সংস্থা, যাদেরকে আমরা ইউএন এজেন্সি বলি। তো সাধারণত জাতিসংঘ যে সাংগঠনিকভাবে বা দাপ্তরিকভাবে কিন্তু সব বিষয় নিয়ে কাজ করার মতো সক্ষমতা হয়তো জাতিসংঘের নেই। এই জন্য জাতিসংঘের বিভিন্ন বিশেষায়িত ব্রাঞ্চ আছে বা সংস্থা আছে, যারা খুব বিষয় ধরে 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 পার্টিকুলার বিষয়ে তারা কাজ করে। তো তেমনই একটা বিশেষায়িত সংস্থা হচ্ছে জাতিসংঘ ইউনেস্কো। তো সেই ইউনেস্কো নিয়ে আমরা আলোচনা করব, যেটাকে আমরা পূর্ণরূপ যদি দেখি, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এদের পূর্ণ রূপগুলো জানতে হবে। পূর্ণ রূপগুলো জানলেই কিন্তু আমরা বুঝতে পারছি তারা আসলে কি নিয়ে কাজ করে। শিক্ষা, বিজ্ঞান, গবেষণা এবং সেই সাথে সংস্কৃতি, ঐতিহ্য, এগুলো নিয়ে কাজ করে কোন প্রতিষ্ঠান? ইউনেস্কো। এরকম প্রশ্ন আসতেই পারে, জাতিসংঘের কোন সংস্থা ঐতিহ্য বা সংস্কৃতি নিয়ে কাজ করে? সেটা হচ্ছে ইউনেস্কো। এই জন্য আমরা খেয়াল করে দেবো, বাংলাদেশে বিভিন্ন যে প্রাকৃতিক নিদর্শন আছে, ঐতিহ্য আছে, এগুলোকে কারা স্বীকৃতি দেয়? সেটা কি ইউনিসেফ দেয়, নাকি ইউএনডিপি দেয়, নাকি ইউনেস্কো দেয়? কমন সেন্স কি বলে? যেহেতু ইউনেস্কো কাজ করে কালচারাল বিষয় নিয়ে, তার মানে ইউনেস্কো এই বিষয়গুলোর স্বীকৃতি দেয়। ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1945 সালের 16 নভেম্বর। সদর দপ্তর কোথায়? ফ্রান্সের প্যারিসে। বর্তমান সদস্য দেশ 193টি। সর্বশেষ সদস্য হচ্ছে ফিলিস্তিন। সদস্য ত্যাগকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। আমরা বুঝতেই পারছি ফিলিস্তিনকে সদস্য পদ দেওয়ার কারণে পরবর্তীতে সদস্য পদ বাদ দেয় কারা? যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। আর এটার সর্বোচ্চ পদ যার, তাকে বলা হয় মহাপরিচালক। আর বর্তমান মহাপরিচালক হচ্ছেন অ্যাড্রে অ্যাজুলে, তিনি হচ্ছে ফ্রান্সের। পরের দিকে যদি চলে যাই, ইউনেস্কো কর্তৃক ঐতিহ্য তালিকায় বাংলাদেশ। যেমনটা একটু আগে বলছিলাম, বিভিন্ন নিদর্শন নিয়ে কাজ করে কিন্তু ইউনেস্কো। যেমন পাহাড়পুর, নওগাঁর যে পাহাড়পুর, সেখানে যে সোমপুর বৌদ্ধ বিহার আছে সেটা, 60 গম্বুজ মসজিদ এবং সুন্দরবন, এটা ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য, বা যেটাকে আমরা ইংলিশে বলি ওয়ার্ল্ড হেরিটেজ। পুরো পৃথিবীতে এরকম তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ নিদর্শনকে এই সম্মাননা বা এই স্বীকৃতি দেয়। বাংলাদেশ থেকে 3টা এরকম নিদর্শন, সোমপুর বৌদ্ধবিহার, 60 গম্বুজ মসজিদ এবং সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান দিয়েছে ইউনেস্কো। অধরা সাংস্কৃতিক ঐতিহ্য তালিকায় বাংলাদেশ, এটা আমরা দেখতে পাচ্ছি বাউল গান এবং জামদানি শাড়ি, এবং সেই সাথে মঙ্গল শোভাযাত্রা এবং শীতল পাটি। এই কয়টা জিনিসকে ইউনেস্কো অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে আহ তারা মেনশন করেছে। পরবর্তীতে যদি চলে যাই, জাতিসংঘের শিশু তহবিল, যেটা ইউনিসেফ। ইউনিসেফের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। ইউনিসেফ প্রতিষ্ঠিত হয় 1946 সালের 11 ডিসেম্বর। প্রতিষ্ঠাতা কে ছিলেন? লুডভিগ র্যাচম্যান। নোবেল শান্তিতে পুরস্কার লাভ করে 1965 সালে কে? ইউনিসেফ
এই যে জাতিসংঘের যে এই বিশেষায়িত সংস্থা, তারা শান্তিতে নোবেল পুরস্কার পায় 1965 সালে। তাদের স্লোগান কি? ফর এভরি চাইল্ড। বুঝতেই পারছি ইউনিসেফ শিশুদের অধিকার নিয়ে কাজ করে, শিশুদের উন্নত জীবনমান নিয়ে কাজ করে, এবং হচ্ছে শিশুদেরকে কিভাবে একটা সুন্দর পৃথিবী উপহার দেওয়া যায় সেই জন্য কাজ করে। বাংলাদেশ 1972 সালে 19 মে সদস্যপদ লাভ করে। তার মানে কি দাঁড়াচ্ছে যে জাতিসংঘের যে বিশেষায়িত সংস্থাগুলো বা ইউএন এজেন্সি যেগুলো, সেটার সদস্যপদ পাওয়ার জন্য কিন্তু জাতিসংঘের সদস্য হওয়াটা ম্যান্ডেটরি না। তার কারণটা কি? বাংলাদেশ তখনও জাতিসংঘের সদস্য হয়নি, কিন্তু ততদিনে তারা ইউনিসেফ এর সদস্য হয়ে গিয়েছে। একটু আগে আমরা দেখলাম ফিলিস্তিন ইউনেস্কোর সদস্য, কিন্তু ফিলিস্তিন কিন্তু জাতিসংঘের সদস্য না। তার মানে ইউএন এজেন্সি গুলো সদস্যপদ লাভ করার জন্য জাতিসংঘের সদস্য হতে হবে, এটা কোনো পূর্ব শর্ত না। ইউনিসেফ দেখলাম, এছাড়া বিভিন্ন যে সদর দপ্তরগুলো আছে বিভিন্ন সংস্থার, সেগুলো আমাদের মনে রাখতে হবে, এখান থেকে প্রায়শই প্রশ্ন আসে। যেমন ইউএনডিপি, ইউএন ওমেন, সিডো, ইউএনসিডিএফ, ইউনিফেম, ডিএডব্লিউ, ইউএনইপিএ এবং ইউনিসেফ, এদের সবার সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে। আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগগুলো সদর দপ্তরই কিন্তু নিউ ইয়র্কে। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ফাও এবং ইফাদ, এদের সদর দপ্তর রোমের ইটালিতে। ইউনিডো, আইএইএ, এদের সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনাতে। ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, জিএফ, এদের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে, যুক্তরাষ্ট্র। আইএমও সদর দপ্তর ইন্টারন্যাশনাল মাইগ্রেশন অফিস, এদের সদর দপ্তর হচ্ছে ইউকে লন্ডনে। ইউনেস্কো প্যারিসে। ডাব্লিউডব্লিউএফ, আইইউসিএন সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে। ইউএনইপি নাইরোবি। ইউপিইউ, এটা সুইজারল্যান্ডের বার্নে। জিসিএফ ইয়ানচিয়ান, দক্ষিণ কোরিয়াতে। এবং আইটিইউ, ডাব্লিউটিও, ইউএনসিটিএডি, ইউএনএইচসিআর, ইউএনএইচআরসি, আইওএম, ডাব্লিউআইপিও, আইএলও, ডাব্লিউএমও এবং ডাব্লিউএইচও, এদের সকলের সদর দপ্তর হচ্ছে জেনেভাতে। তো সবগুলো যদি মনে রাখতে পারি খুবই ভালো, মনে না রাখতে পারলে আমাদের ইম্পর্টেন্ট গুলো মনে রাখতে হবে। এখান থেকে ইউএনডিপিটা মনে রাখবো, ইউএন ওমেন, তারপরে এখান থেকে ইউনিসেফ, এফএও, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, আইএমও, ইউনেস্কো, ডাব্লিউটিও, ইউএনএইচসিআর, ইউএনএইচআরসি, আইওএম, আইএলও, ডাব্লিউএইচও। এই কয়টা ইউএন এজেন্সির সদর দপ্তর কোথায় সেটা যদি মনে রাখতে পারি, সাধারণত ঘুরে ফিরে প্রশ্নের ভেতর থেকেই আসে। তারপর আবারও বলছি, সবগুলো মনে রাখতে পারলে খুবই ভালো। একান্তই যদি খুব কষ্টকর হয়ে যায়, অন্তত এই কয়টা সদর দপ্তর যাতে আমাদের মনে থাকে। তো এরপরে আসে বিশ্বের অর্থনৈতিক প্রতিষ্ঠান। বিশ্বের অর্থনৈতিক প্রতিষ্ঠানের ভিতরে প্রথম যেটা ওয়ার্ল্ড ব্যাংক, এটার প্রতিষ্ঠার যে প্রাথমিক ইনিশিয়েটিভ সেটাও কিন্তু জাতিসংঘ থেকেই ছিল, আমরা শুরুতে পড়েছিলাম। তো ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1944 সালে এবং আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে 1946 সালের 25 জুন। স্বপ্নদ্রষ্টা কে ছিলেন? জন মেনার্ড কেইনস ও হ্যারি ডেক্সটার। হ্যাঁ, বর্তমান সদস্য 189, সর্বশেষ সদস্য নাইরু। সদর দপ্তর কোথায়? একটু আগে দেখেছি আমরা, ওয়াশিংটন ডিসি। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট বার্ষিক প্রকাশনাটা আইবিআরডি বা ওয়ার্ল্ড ব্যাংক প্রকাশ করে থাকে। তো ওয়ার্ল্ড ব্যাংকের কাছে ওয়ার্ল্ড ব্যাংক যে তার সদস্য দেশগুলো, সকল দেশের অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে সাধারণত তারা দেখাশোনা করে, এবং পাশাপাশি এই দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করার জন্য যদি কোনো ঋণের দরকার হয় বা কোনো অর্থায়নের প্রয়োজন হয়, সেটারও কিন্তু দেখভাল করে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। অর্থাৎ পুরো বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা এবং অর্থনৈতিক মান উন্নয়ন নিয়ে কাজ করে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। বিশ্বব্যাংক থেকে সবচেয়ে বেশি ঋণ পেয়েছে ইতিমধ্যে ভারত, আমরা দেখতে পাচ্ছি। একটু আগে যেমনটা বললাম যে বিশ্বব্যাংকের একটা মেজর কাজ হচ্ছে সদস্য দেশগুলোকে ঋণ প্রদান করা। ঋণ প্রদান করা হয় এবং একটা নির্দিষ্ট সুদ এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেই ঋণটা পরিশোধ করতে হয়। আর বিশ্বব্যাংক প্রথম ঋণ দেয় কাকে? ফ্রান্সকে 1947 সালে। বিশ্বব্যাংকের কার্যনির্বাহী পরিচালক মণ্ডলী 25 সদস্য বিশিষ্ট। সদস্য প্রত্যাহারকারী একমাত্র দেশ হচ্ছে কিউবা। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বিশ্ব ব্যাংকের অঙ্গ সংগঠনগুলো হলো আইবিআরডি, আইডিএ, আইএফসি, আইসিএসআইডি, মিগা। এদের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। বিশ্বব্যাংক 2021 সালে সিদ্ধান্ত নেয় ডুইং বিজনেস রিপোর্ট আর প্রকাশ করবে না। বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। তো আমরা বিশ্বব্যাংকের অনেক কিছুই সম্পর্কে জানলাম। এরপরে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের যে বিভিন্ন অঙ্গ সংগঠনের নামগুলো পড়লাম, এই যে আইবিআরডি, আইডিএ, আইএফসিএ, আইসিএসআইডি, এদের সম্পর্কে একটু পড়ি তাহলে। চলো। আইবিআরডি, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, 1944 সালের 27 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় এবং কার্যক্রম শুরু করে 1946 সালে। এই সংস্থা মধ্য ও নিম্ন আয়ের দেশগুলোতে ঋণ প্রদান করে থাকে। সদস্য দেশ 189টা। আইডিয়া, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, 1960 সালের 24 সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় এবং কার্যক্রম শুরু করে। সদস্য দেশ 174টা।
অতি দরিদ্র দেশগুলোকে বিনা সুদে ঋণ প্রদান করে থাকে, তাই এদেরকে সফট লোন উইন্ডো বলা হয়। তার মানে এখানে যে আইবিআরডি ছিল, তারা কাদেরকে নিয়ে কাজ করে? মধ্য আয় এবং নিম্ন আয়ের দেশ। সুদ থাকে, নির্দিষ্ট সময়ের ভিতরে সেই অর্থটা বা সেই ঋণটা পরিশোধ করতে হয়। কিন্তু এমনও কিছু দেশ আছে যাদের সুদ দিয়ে ঋণ নেওয়ার মতো ক্ষমতা নেই, তাদের জন্য কাজ করে আইডিএ। এটাকে সফট লোন উইন্ডো বলা হয়। অর্থাৎ অতি দরিদ্র দেশ যেগুলো, যেখানে দুর্ভিক্ষ চলছে, যেখানে মানুষের খাদ্য নেই, বাসস্থান নেই, মানে অর্থনৈতিকভাবে তারা খুব মানবেতর জীবনযাপন করে, সেই সকল দেশকে বিনা সুদে ঋণ প্রদান করে হচ্ছে আইডিএ। আইএফসি, ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন, এটা 1956 সালের 20 জুলাই থেকে কার্যক্রম শুরু করে। 186টা সদস্য দেশ উন্নয়নশীল দেশগুলোর বেসরকারি খাতে ঋণ প্রদান করে থাকে। অর্থাৎ বাংলাদেশ কিন্তু বর্তমানে উন্নয়নশীল দেশ। অর্থাৎ যে দেশগুলো নিম্ন আয়ের দেশ, নিম্ন মধ্য আয়ের দেশ থেকে আস্তে আস্তে উন্নত দেশের দিকে একটা ট্রানজিশনে আছে, তাদেরকে কিন্তু আমরা বলি উন্নয়নশীল দেশ। এই দেশগুলোকে বেসরকারি খাতে ঋণ প্রদান। আর উপরে যেগুলো দেখলাম ঋণ প্রদান, এগুলো কিন্তু সরকারি প্রকল্প কিংবা রাষ্ট্রায়ত্ত প্রকল্পগুলোতে ঋণ। কিন্তু একটা দেশের সরকারকে শুধু ঋণ দিলে যে সেই দেশটা উন্নত হবে ব্যাপারটা এমন না। বেসরকারি খাতেও ইনভেস্টমেন্ট দরকার হয়, বেসরকারি খাতেও কিন্তু অর্থায়ন বা ফান্ডিং এর দরকার হয়। সেই কাজটা করছে হচ্ছে আইএফসি। এন্ড তারপর আমরা মিগা, মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি, 1988 সালের 12 এপ্রিল প্রতিষ্ঠিত হয়। সদস্য দেশ 182টা। অর্থাৎ এই সংস্থাটা কিভাবে কাজ করে? উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বৈদেশিক বিনিয়োগকে উৎসাহিত করে। আমরা নাম দেখলেই বুঝতে পারছি, মাল্টিল্যাটারাল। বাইল্যাটারাল মানে দ্বিপাক্ষিক, মাল্টিল্যাটারাল মানে বহুপাক্ষিক। অর্থাৎ দুইটা দেশের ভিতরে না, অনেকগুলো দেশের ভেতরে। ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি, অর্থাৎ ইনভেস্টমেন্ট অর্থাৎ বিনিয়োগ, অর্থাৎ মানে আমরা যে বহুপাক্ষিক বিনিয়োগ যে আছে সেটাকে উৎসাহিত করে, এবং বহুপাক্ষিক বিনিয়োগগুলো আরো কিভাবে দেশগুলোকে উন্নত করতে পারে সেই সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে মিগা। আইসিএসআইডি, ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস, নাম দেখে বুঝতে পারছি এটা দ্বন্দ্ব নিরসনের জন্য কাজ করে। 1966 সালে যাত্রা শুরু করে, বর্তমান সদস্য দেশ 158টা। অর্থাৎ দুইটা দেশ ব্যবসা করতে গেল, কিন্তু টাকা পয়সা নিয়ে একটা গ্যাঞ্জাম। আমরা সাধারণ মানুষও যদি টাকা পয়সা লেনদেন করি, মাঝে মধ্যে ঝামেলা হয়ে যায়। সেই ঝামেলা মিটানোর জন্য আমরা তৃতীয় কারো হেল্প নেই, তৃতীয় পক্ষের হেল্প নেই, অনেক সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেল্প নেই। কিন্তু দুইটা দেশ, কথার কথা যে অমুক একটা দেশ বাংলাদেশকে ঋণ দিয়েছে, একটা নির্দিষ্ট সময় পর বাংলাদেশে ফেরত দেওয়ার কথা, কিন্তু আমরা যদি ফেরত দিতে ব্যর্থ হই, তাহলে এই মীমাংসাটা কে নিরোধ করবে? সেটার জন্যই কিন্তু জাতিসংঘের যে বিশ্ব ব্যাংক, এই বিশ্ব ব্যাংকের এই বিশেষায়িত সংস্থা আইসিএসআইডি, তারা কি করে? আন্তর্জাতিক বাণিজ্য বিরোধ নিরসনে মধ্যস্থতা করে। তারা মিডিয়েটর হিসেবে কাজ করে, যাতে কনফ্লিক্ট বা ডিসপিউট না থাকে ইন টার্মস অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড ফান্ডিং। তো এর পরবর্তীতে আমরা আইএমএফ এ যদি চলে যাই, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, 1944 সালে এটি প্রতিষ্ঠিত হয়। আমরা শুরুতে পড়েছিলাম ব্রেটন উডস সম্মেলন। ব্রেটন উডস সম্মেলনে ওই বিশ্ব ব্যাংকের পাশাপাশি আইএমএফ প্রতিষ্ঠিত হয় এবং আনুষ্ঠানিকভাবে এদের কার্যক্রম শুরু হয় 1947 সালে। বর্তমানে সদর দপ্তর কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি। বর্তমান সদস্য দেশ 190টা। সর্বশেষ সদস্য অ্যান্ডোরা। আইএমএফ এর রিজার্ভ সম্পদের আর্থিক একক হচ্ছে এসডিআর, স্পেশাল ড্রয়িং রাইটস। সুবিধা প্রবর্তনের জন্য 1969 সালে আইএমএফ এর গঠনতন্ত্র সংশোধন করা হয়। তো এটা আমরা একটু জেনে রাখতে পারি, এখান থেকে একবার প্রশ্ন এসেছিল ইম্পর্টেন্ট, সেজন্য এখানে লিখে রাখা হয়েছে। তো এরপর যদি আসি আইএমএফ এর অন্যান্য তথ্যে, আইএমএফ এর বর্তমান মহাসচিব ক্রিস্টালিনা জর্জিয়েভা। পরিচালনা পরিষদের সদস্য সংখ্যা 24 জন। মূলত আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থাপনা ও মুদ্রা বিনিময় হার স্থিতিশীল রাখাই আইএমএফ এর কাজ। যে আমরা যে বিভিন্ন সময় এক্সচেঞ্জ যেটা দেখি, যে আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম যে $1 কিনতে বাংলাদেশি টাকায় 70 থেকে 75 টাকা বা 80 টাকা লাগে। কিন্তু তোমরা এখন জানো যে ডলারের দাম অনেক বেড়ে গিয়েছে, যে খোলা বাজারে এটা 120 টাকার উপরে, বা ব্যাংক রেটে 110 টাকা 112 টাকার মতো। তো আবার পাউন্ড কিনতে গেলে একটা রেট, রুপি কিনতে গেলে একটা রেট, রিঙ্গিত কিনতে গেলে একটা রেট, রিয়াল কিনতে গেলে একটা রেট। সো বিভিন্ন রকম যে এই এক্সচেঞ্জ রেট গুলো, এটার ভিতরে একটা এটার ভিতরে স্থিতিশীল রাখা যায় কিনা বা এটাকে নিয়ন্ত্রণে রাখা যায় কিনা, এটা নিয়ে কারা কাজ করে? আইএমএফ কাজ করে। ঠিক আছে। এবং সেই সাথে আরো লেখা আছে, এটি নেতিবাচক ট্রেড ব্যালেন্স পরিশোধের জন্য ঋণ দেয় এবং বৈদেশিক বাণিজ্যের ভারসাম্যহীনতা হ্রাস করে। বৈদেশিক বাণিজ্যের ভারসাম্যহীনতা মানে কোনো দেশ বাণিজ্যে অনেক বেশি লাভ করে, অন্য কোনো দেশের লাভ কম হয়, এটাকে একটু ব্যালেন্স করা যায় কিনা, সেটা কিন্তু আইএমএফ এর একটা উদ্দেশ্য। দারিদ্র্য বিমোচন ও প্রবৃদ্ধি সহায়তা কর্মসূচি পিআরজিএফ চালু করে 1999 সালে। বর্তমানে বাংলাদেশ আইএমএফ থেকে $470 কোটি ঋণ নেয়, যা 7 কিস্তিতে প্রদান করা হবে, যার প্রথম কিস্তি প্রদান করা হয় 2023 সালের ফেব্রুয়ারিতে। তার মানে শুধুমাত্র কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক ঋণ প্রদান করে এমন না,
আইএমএফও কিন্তু বিভিন্ন শর্ত সাপেক্ষে তার সদস্য রাষ্ট্রগুলোকে ঋণ প্রদান করে থাকে। এতক্ষণ ধরে যে আমরা আলোচনা করছিলাম জাতিসংঘ এবং জাতিসংঘের বিশেষায়িত সংস্থা, তারই ধারাবাহিকতায় ওয়ার্ল্ড ব্যাংক নিয়ে আলোচনা করেছি আইএমএফ নিয়ে। এগুলো কিন্তু বৈশ্বিক প্রতিষ্ঠান বা বৈশ্বিক সংস্থা। এবার আস্তে আস্তে আমরা একটু আঞ্চলিক সংস্থা বা আঞ্চলিক প্রতিষ্ঠানের দিকে প্রবেশ করছি। তো প্রথমে দেখতে পাচ্ছি এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। পার্থক্যটা কিন্তু খুব ছোট। ওয়ার্ল্ড ব্যাংক মানে তারা পুরো বিশ্বের অর্থনীতি নিয়ে কাজ করবে বা ব্যাংকিং ব্যবস্থা নিয়ে কাজ করবে, আর এডিবিটার এখানে কিন্তু সেক্টর বা পরিধিটা কিন্তু ছোট হয়ে এসেছে, যাদের টার্গেট এরিয়া কিন্তু শুধুমাত্র এশিয়ার মধ্যে সীমাবদ্ধ। আমরা দেখতে পাচ্ছি 1966 সালে যাত্রা শুরু করে এডিবি এবং আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করে 1966 সালে 19 ডিসেম্বর। একই বছরে 22 আগস্ট প্রতিষ্ঠিত হয় এবং যাত্রা শুরু করে 19 ডিসেম্বর। বর্তমানে এডিবির সদস্য সংখ্যা 68 এবং সর্বশেষ সদস্য দেশ নিউ গিনি। বর্তমান সদর দপ্তর হচ্ছে ফিলিপাইনের ম্যানিলাতে। আর এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন কোন দেশ থেকে? জাপান থেকে। এখন প্রশ্ন যে ভাইয়া, মানে এডিবির সদস্য দেশ কি শুধুমাত্র এশিয়ার ভিতর থেকেই হবে? নট নেসেসারিলি। এশিয়ার সব দেশ এটা সদস্য পদ পেতে পারে। এর বাইরেও যদি এর পরিচালনা পর্ষদ মনে করে যে এশিয়ার যে বলয়, এশিয়ার বলয় দ্বারা প্রভাবিত অন্য কোনো দেশ আছে বা অন্য কোনো অঞ্চল যার সাথে এশিয়ার খুব সুস্পষ্ট সম্পর্ক বা প্রভাব প্রতিলক্ষিত হয়, এইরকম দেশগুলোকেও কিন্তু এডিবির সদস্যপদ দেয়া হয়ে থাকে। তো বাংলাদেশ সদস্যপদ কবে লাভ করে? বাংলাদেশ সদস্যপদ লাভ করে 1973 সালে। এডিবির পরবর্তীতে এনডিবি। যদি আমাকে জিজ্ঞাসা করা হয় এখন পর্যন্ত যা কিছু পড়ানো হচ্ছে এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট আলোচ্য বিষয় কোনটা, আমি চোখ বন্ধ করে বলবো এনডিবি। এনডিবি কেন? আমরা ব্রিক্স এর নাম রিসেন্টলি খুব অনেক শুনেছি। ব্রিক্স, ব্রিক্স এর ফুল ফর্ম কি? এখানে প্রত্যেকটা যে লেটার দিয়ে একটা দেশের নাম বোঝায়। বি তে ব্রাজিল, আর তে রাশিয়া, আই তে ইন্ডিয়া, সি তে চায়না এবং এস তে হচ্ছে সাউথ আফ্রিকা। এই কয়েকটা দেশের যে একটা নিজস্ব যে জোট, সেই জোটটাকে বলা হয় ব্রিক্স। এই ব্রিক্স থেকেই প্রতিষ্ঠিত হয় একটা ব্যাংক, যে ব্যাংকের নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংককে চিন্তা করা হয় আইএমএফ এর বিকল্প হিসেবে। অর্থাৎ বর্তমানে যে আইএমএফ, সেই আইএমএফ এর সদর দপ্তর এবং তার প্রতিষ্ঠা লগ্নের যে ইতিহাস, সেখান থেকে বুঝতে পারি আমরা আইএমএফ এর উপরে যুক্তরাষ্ট্রের প্রভাব কিন্তু অনেক বেশি। আইএমএফ এর কার্যক্রমও যুক্তরাষ্ট্র এবং তার যে মিত্র দেশ, সেই মিত্র দেশগুলোকে অনেক বেশি তারা ইনসেন্টিফাই করে। কিন্তু এর বাইরে যে বিকল্প একটা সিস্টেম চালু করার পরিকল্পনা কিন্তু এই ব্রিক্স করেছে, যাতে আইএমএফ এর উপর সবার নির্ভরশীল না হতে হয়। তারই ধারাবাহিকতায় যাত্রা শুরু করে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। 2014 সালের 15 জুলাই ব্রাজিলের ফোর্টাজেলা শহরে ব্রিক্স তার ষষ্ঠ সম্মেলন নিউ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক নামে একটি ব্যাংক প্রতিষ্ঠার জন্য চুক্তি স্বাক্ষর করে। তার মানে চুক্তি স্বাক্ষরিত হয় 2014 সালে যে আমরা একটা ব্যাংক প্রতিষ্ঠা করব। আর ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে কবে? 2015 সালের 21 জুলাই চীনের সাংহাই শহরে, যে ব্রিক্সের যে সপ্তম শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেখান থেকে তাদের যাত্রা শুরু করে। অতীতে ব্যাংকটি ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক নামে পরিচিত ছিল। ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক, বিডিবি নামে পরিচিত ছিল। হ্যাঁ। তো এনডিবি তো বর্তমান নাম। এনডিবির আঞ্চলিক কার্যালয় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অবস্থিত। এখানে আমি যেমনটা বললাম, এনডিবি কে আইএমএফ এর বিকল্প হিসেবে ধরা হয়। বর্তমান প্রেসিডেন্ট দিলমা ভানা রৌসেফ। সদস্য দেশ হচ্ছে 9টা। তার মানে ব্রিক্স এর সদস্য দেশ 5টা। এই 5টা দেশ তো থাকবেই। এছাড়া বাকি 4টা দেশ কারা? আমরা দেখতে পাচ্ছি ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, এই 5টা সদস্য দেশ। এর বাইরে বাংলাদেশ আছে, সংযুক্ত আরব আমিরাত আছে, মিশর আছে এবং উরুগুয়ে আছে। 16 সেপ্টেম্বর 2021 সালে বাংলাদেশ সদস্যপদ লাভ করে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু, ব্রিক্সে 5টা সদস্য দেশ ছিল, এর বাইরে ষষ্ঠ দেশ হিসেবে প্রথম যে দেশটা জয়েন করে সেটা কিন্তু বাংলাদেশ ছিল। সেটা আমাদের জন্য এবং আন্তর্জাতিক মহলে বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বিষয়ে। এরপরে যাচ্ছে আরেকটি ইম্পর্টেন্ট বিষয়, ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়ন রিসেন্টলি অনেক আলোচিত হয়েছে গত 2 থেকে 3 বছরে। তো আমরা জানি ইউরোপীয় ইউনিয়ন ইউরোপ কেন্দ্রিক একটা আঞ্চলিক সংগঠন। এটা একটা রাজনৈতিক জোট বলা যেতে পারে, অর্থনৈতিক জোট বলা যেতে পারে, এটা নিয়ে বিতর্ক আছে। প্রতিষ্ঠিত হয়েছিল এটা একটা অর্থনৈতিক জোট হিসেবে, কিন্তু পরবর্তীতে এটা কিন্তু রাজনৈতিক জোটের থেকে কোনো অংশেই কম না বলে আমরা এটা পরিলক্ষিত হয়েছে। সো বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক সংস্থা ইউরোপীয় ইউনিয়ন, এটা লেখা আছে। ইউরোপের 27টি দেশের একটি অনন্য রাজনৈতিক অর্থনৈতিক জোট এটি। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট হিসেবেও পরিচিত। পারস্পরিক স্বার্থে শুল্ক হ্রাসের মাধ্যমে নিজেদের পণ্যের জন্য সুলভ ও সাধারণ বাজার সৃষ্টি করার মূল লক্ষ্য। এত কথা বাদ দেই, ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠার মূল লক্ষ্য কি? ইউরোপের যে দেশগুলো আছে, দেশগুলোর ভিতরে একটা অভিন্ন বাণিজ্য ব্যবস্থা সৃষ্টি করা এবং একক মুদ্রা ব্যবস্থা চালু করার জন্যই কিন্তু ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়।
আমরা জানি ইউরোপের দেশগুলোর যারা ইউরোপীয় ইউনিয়নের সদস্য তারা একক মুদ্রা ব্যবস্থায় চলে, যেটাকে আমরা ইউরো বলি। ওখানে যে দেশেই যাই না কেন কারেন্সি একই। আমরা ফ্রান্সে যাই, ফ্রান্স থেকে জার্মানিতে যাই, জার্মানি থেকে ইটালিতে যাই, আমাদের কিন্তু ইউরো মুদ্রা দিয়ে কাজ চলে যাবে। শুধু তাই না, এই যে দেশগুলোতে কিন্তু চলাচলের জন্য কোনো ভিসার প্রয়োজন হয় না। ফ্রান্সের মানুষ ইতালিতে যে কোনো সময় যেতে পারে, ইতালির মানুষ জার্মানিতে যে কোনো সময় যেতে পারে। এতে করে শিক্ষা এবং চাকরির বাজারে যে পারস্পরিক লেনদেন সেটা কিন্তু অনেক সহজ হয়েছে। দেশগুলোর কিন্তু অনেক ডেভেলপমেন্ট হয়েছে, আবার অনেক ড্রব্যাকসও এসেছে। তার মানে কয়টা বিষয় আসলো, একক মুদ্রা ব্যবস্থা, অবাধে চলাচলের জন্য ভিসা ফ্রি চলাচলের সুযোগ সুবিধা দেয়া। এই দুইটা বিষয়কে মাথায় রেখেই কিন্তু ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছে। ইভেন ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ থেকেও যদি কোনো মানুষ ঘুরতে যায়, আমরা জানি ওদের একক একটা ভিসা সিস্টেম আছে, যেটাকে আমরা বলি সেনজেন ভিসা। অর্থাৎ আমাদের যদি কোনো একটা দেশে সেনজেন ভিসা থাকে, আমরা কিন্তু শুধুমাত্র, ফর এক্সাম্পল আমরা গ্রিসের ভিসা করলাম, গ্রিসের ভিসাতে যদি আমরা গ্রিসে পৌঁছাই, এরপরে আমরা ইউরোপীয় ইউনিয়নের যে কোনো দেশ ঘুরে আসতে পারবো সেনজেন ভিসার আওতায় যারা আছে। আমার সেটার জন্য কিন্তু আলাদা করে কোনো ভিসার প্রয়োজন হবে না। তো এখানে ইউরোপীয় ইউনিয়ন যে প্রতিষ্ঠার যে স্টেপ গুলো সেটা বলা আছে, যেমন জাতিসংঘ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা 10টা 12টার মতো স্টেপ দেখেছি। তেমনি ভাবে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠার জন্য 3টা পদক্ষেপের কথা আমরা জানি: রোম চুক্তি, ম্যাস্ট্রিক্ট চুক্তি এবং লিসবন চুক্তি। তো রোম চুক্তি 1957 সালের 25 মার্চ পশ্চিম ইউরোপের 6টি দেশের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়। এবং ইউরোপীয় ইউনিয়নের যে পূর্ব মানে যে সংগঠন ছিল, ইউরোপিয়ান ইকোনমিক কমিটি বা ইইসি বা ইউরোপিয়ান কমিটি বা ইসি প্রতিষ্ঠিত হয়, যেটা পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়ন নামে চেঞ্জ হয়ে যায়। কত সালে? 1958 সালে। চুক্তিটা স্বাক্ষরিত হয় 1957 সালে। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন তৈরির মূল চুক্তি যেটা ছিল সেটা হচ্ছে ম্যাস্ট্রিক্ট চুক্তি। ম্যাস্ট্রিক্ট নেদারল্যান্ডের একটা শহর। 1992 সালে 7 ফেব্রুয়ারি নেদারল্যান্ডের ম্যাস্ট্রিক্টে ইউরোপীয় সম্প্রদায়ের সদস্যদের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়, যা ম্যাস্ট্রিক্ট চুক্তি নামে পরিচিত। 1993 সালে 1 নভেম্বর এই চুক্তি কার্যকর হওয়ার ফলে ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়। তাইলে এখানে প্রশ্ন আসতে পারে, ইউরোপীয় ইউনিয়নের পূর্ব সংগঠন কোনটা ছিল? ইউরোপিয়ান ইকোনমিক কমিটি বা ইউরোপিয়ান কমিটি, ইইসি অথবা ইসি, যেটা প্রতিষ্ঠিত হয় আমাদের রোম চুক্তির মাধ্যমে। আর ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় কোন চুক্তির মাধ্যমে? সেটা হবে কিন্তু ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে। এরপর যদি যে লিসবন চুক্তি 2007 সালে স্বাক্ষরিত এবং 2009 সালে 1 ডিসেম্বর কার্যকর হওয়া লিসবন চুক্তিকে বলা হয় ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সাংবিধানিক ভিত্তি। এটি এর আর্টিকেল 50-তে জোট থেকে বের হয়ে যাওয়ার প্রক্রিয়া সম্পর্কে বলা আছে। তো ইউরোপীয় ইউনিয়নের আলোচনার ভেতরে আমি একটু বাইরের কিছু আলোচনা করতে চাই। আমরা রিসেন্টলি হয়তো একটা নাম অনেকে শুনেছি, সেটা হচ্ছে ব্রেক্সিট। ব্রেক্সিট ব্রেক্সিট একটা সংক্ষিপ্ত রূপ। এটাকে যদি আমরা ভাঙি তাহলে অ্যাকচুয়াল জিনিস হচ্ছে ব্রিটেন এক্সিট। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটাকে কিন্তু আমরা ব্রেক্সিট বলে থাকি। আমরা জানি রিসেন্টলি না, গত 2-3 বছরে আমরা দেখেছি যে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বের হয়ে যাওয়ার জন্য বেশ মানে অনেক কিছু করেছে তারা, এবং ফাইনালি তারা বের হয়ে গিয়েছে। অর্থাৎ ব্রিটেন কিন্তু বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের কোনো মেম্বার না, ব্রিটেন একসময় ইউরোপীয় ইউনিয়নের মেম্বার ছিল। এই ব্রিটেনের এই বের হয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটাকে আমরা ব্রেক্সিট বলে থাকি। এখন প্রশ্ন যে ভাইয়া ব্রেক্সিট কেন হলো বা ব্রিটেন কেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে গেল? বেশ কিছু কারণ আছে। প্রথম কথা, যে অভিবাসন যে সমস্যা বা মাইগ্রেশনের যে ইস্যুটা, খুব স্বাভাবিক যে ইউরোপ এমন একটা জায়গায় অবস্থিত মধ্য এশিয়া বা মধ্যপ্রাচ্য থেকে খুব কাছাকাছি। সো মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়া এবং আফ্রিকা থেকে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে যে শরণার্থী সংকট সৃষ্টি হয়, ওইসব দেশ থেকে কিন্তু মানুষ আস্তে আস্তে বের হয়ে যায়। বের হয়ে কোথায় আশ্রয় নিবে? যে দেশগুলো নিরাপদ, যে দেশগুলোতে একটু শান্তি আছে, যুদ্ধ নেই। এই জন্য তারা কি করে? তারা তুরস্ক বা এইরকম দেশগুলো যারা ইউরোপ এবং এশিয়ার মাঝখানে অবস্থিত, এই দেশগুলোকে চ্যানেল হিসেবে ব্যবহার করে ওই দেশগুলো দিয়ে ইউরোপে প্রবেশ করে। এন্ড ইউরোপে প্রবেশ করার পরবর্তীতে তাদের কিন্তু আর কোনো ভয় নাই যে ইউরোপের একটা জায়গা থেকে অন্য জায়গায় সে ভিসা ফ্রি মুভ করতে পারছে। তো একটা সময় এমন দেখা গেল যে বিভিন্ন দেশ থেকে যে শরণার্থী সংকট সৃষ্টি হচ্ছে, সেই শরণার্থীরা সামহাউ ইউরোপে প্রবেশ করছে এবং তার একটা বড় অংশ চলে যাচ্ছে ব্রিটেনে বা ইউনাইটেড কিংডমে। বা আমরা যদি আরো স্পেসিফিক বলি, দেশগুলো ইউনাইটেড কিংডমের ভিতর যে দেশগুলো আছে সেই দেশগুলোর ভেতরে। তো এটার পরবর্তীতে দেখা গেল যে ব্রিটেনের অর্থনৈতিক অবস্থা আস্তে আস্তে একটু ডাউনগ্রেড হওয়া শুরু করলো। কারণ দেশের ভেতরের যারা মানুষ তারা কিন্তু চাকরির সুযোগ হারাচ্ছিল, পড়াশোনার সুযোগ হারাচ্ছিল, তার কারণ বাইরে থেকে আসা বিভিন্ন মানুষ সেই জায়গাগুলো দখল করে নিচ্ছে। তো এই মাইগ্রেশন ইস্যুটা সলভ করা ব্রিটেনের একটা অন্যতম উদ্দেশ্য ছিল, 1 নাম্বার। 2 নাম্বার, ব্রিটেন চিন্তা করে দেখলো যে এই যে ইউরো মুদ্রা, আমার ইউরোপিয়ান ইউনিয়নে থাকতে হলে তো আমাকে কারেন্সি রাখতে হবে কি? ইউরো। কিন্তু আমি যদি বের হয়ে যাই, আমি কিন্তু পাউন্ডকে আমার কারেন্সি হিসেবে রাখতে পারবো। তো
তো ওই সময় এবং বর্তমানে আমরা জানি যে ইউরোর থেকে পাউন্ডের ভ্যালুটা বেশি। তো এটা ব্রিটেনের জন্য একটা অ্যাডভান্টেজ ছিল যদি আমি ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাই। এবং শুধু তাই না, যে ইউরোপীয় ইউনিয়নের মেম্বার থাকতে হলে আমার তো একটা নির্দিষ্ট অঙ্কের চাঁদা দিতে হয়। তো এটা ব্রিটেন একটা অন্যতম সদস্য দেশ হওয়ার কারণে তার চাঁদার পরিমাণটা অনেক বেশি ছিল। তো ব্রিটেন চিন্তা করে দেখলো যে আমি যে পরিমাণ চাঁদাটা দিচ্ছি আমার তো সেই পরিমাণ রিটার্ন আসছে না, বা আমার তো সেই পরিমাণ সুবিধা ভোগ করছি না, তাই আমার থেকে মনে হয় বের হয়ে যাওয়াটাই বেটার। এই জন্য ব্রিটেনে বেশ কয়েকবার গণভোট হয়েছে, বা যেটাকে আমরা রেফারেন্ডাম বলি। ব্রিটেনের সাধারণ মানুষ কি জানতে চেয়েছে, ব্রিটেনে বেশিরভাগ সময় দেখা গেছে যে 50-50 মতো অবস্থা। সাধারণ মানুষ আসলে দুই ভাগে বিভক্ত, যে তারা আসলে বুঝতে পারছে না যে বা ইউরোপিয়ান ইউনিয়নে থাকা উচিত নাকি না থাকা উচিত। এই ইস্যু নিয়ে বেশ কয়েকবার ব্রিটেনের প্রধানমন্ত্রীও চেঞ্জ হয়েছে, কিন্তু অবশেষে ব্রিটেন ফাইনালি সিদ্ধান্ত নিয়েছে তারা আর ইউরোপীয় ইউনিয়নে থাকবে না, ইউরোপীয় ইউনিয়ন থেকে তারা আনুষ্ঠানিকভাবে বের হয়ে গিয়েছে। তো এই ছিল আমাদের ইউরোপীয় ইউনিয়নের আলোচনা। এর পরবর্তীতে আমরা দেখছি আরো কিছু আঞ্চলিক জোট আছে, এই জোটগুলো একটু আলোচনায় যাব আমরা। এর ভিতরে প্রথমে দেখছি আমরা D8। D8 এর ফুল ফর্ম যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে ডেভেলপমেন্ট 8। কবে প্রতিষ্ঠিত হয়? 1997 সালের 15 জুন। সদর দপ্তর কোথায়? তুরস্কের ইস্তানবুলে। তো বিশ্বের মুসলিম উন্নয়নশীল দেশ যেগুলো, সেই মুসলিম উন্নয়নশীল দেশগুলোর একটা জোট বা একটা সংগঠন হচ্ছে D8। তাইলে বাংলাদেশ তো 1 নম্বর মুসলিম দেশ, এবং দ্বিতীয়ত বাংলাদেশ তো একটা উন্নয়নশীল দেশ। বাংলাদেশ দুইটা শর্তেই ফিট ইন করে, তার মানে বাংলাদেশ একটা D8 এর মেম্বার হবে, এটাই স্বাভাবিক। তো বর্তমান D8 এর সদস্য দেশ কারা? বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, ইরান, তুরস্ক, মিশর এবং ইন্দোনেশিয়া। এই 8টা সদস্য দেশ নিয়ে D8 গঠিত। এরা অ্যানুয়াল মিটিং করে, বাৎসরিক সম্মেলন হয়, এবং বাৎসরিক সম্মেলনে নিজেদের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে কি কি কার্যক্রম নেওয়া যায় সেই ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। তো 10ম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় আমরা দেখতে পাচ্ছি 8 এপ্রিল 2021 সালে ঢাকা, বাংলাদেশে। আর বর্তমান D8 এর মহাসচিবকে ইসিয়াকা আব্দুল কাদির ইমাম, যিনি নাইজেরিয়ান। এরপরে আমরা G7 এ চলে যাই। বিশ্বের শক্তিশালী দেশগুলো একটা সংগঠন হচ্ছে G7, বা যেটাকে আমরা বলি গ্রুপ অফ 7। প্রতিষ্ঠিত হয় কবে? 1975 সালের 15 নভেম্বর প্রতিষ্ঠিত হয় হচ্ছে G7। এটি হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিশ্বের প্রধান 7টি উন্নত অর্থনৈতিক দেশ নিয়ে গঠিত একটি অর্থনৈতিক সংস্থা। বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর কথা চিন্তা করি, কোন কোন দেশ আছে? যুক্তরাষ্ট্র, হ্যাঁ যুক্তরাষ্ট্র মেম্বার। যুক্তরাজ্য মেম্বার। জাপান, জার্মানি, ফ্রান্স, ইতালি, কানাডা। যত শিল্পোন্নত দেশ আছে শিল্পোন্নত দেশগুলো নিয়ে এটি গঠিত। তবে একটা শর্ত আছে ভাইয়া, রাশিয়া, চীন এরাও তো শিল্পোন্নত, এরা কেন নাই? সাধারণত যুক্তরাষ্ট্র এবং তার বন্ধু দেশ যারা, তাদেরকে নিয়ে হচ্ছে এটি গঠিত। তো রাশিয়াও কিন্তু একসময় মেম্বার ছিল, 1998 সালে রাশিয়ার সদস্য হয়, তখন এটার নাম ছিল G8। কিন্তু পরবর্তীতে রাশিয়াকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তো G8-1 তখন হয়ে যায় G7। প্রশ্ন যে ভাইয়া রাশিয়াকে কেন বাদ দিয়ে দেওয়া হয়েছে? 2014 সালে রাশিয়া যখন, একটা বিরোধপূর্ণ অঞ্চল আছে রাশিয়ার পাশে, সেটাকে বলা হয় ক্রিমিয়া, এই ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া। পরবর্তীতে আন্তর্জাতিক মহল থেকে চাপ সৃষ্টির জন্য G8 থেকে রাশিয়াকে বাদ দিয়ে দেওয়া হয়, তখন এই সংগঠনের নাম হয় G7 বা গ্রুপ 7। চীন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শীর্ষ ধনী দেশ, অথচ G7 ভুক্ত না। তার মানে আপনাদেরকে যদি প্রশ্ন করতাম যে শিল্পোন্নত দেশগুলো একটা তালিকা করেন, ডেফিনেটলি এই কয়টা নাম থাকতো, তার সাথে আপনি রাশিয়া এবং চীনকেও রাখতেন। রাশিয়া ছিল, রাশিয়াকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, আর চীনকে অন্তর্ভুক্ত করা হয়নি। এর বাইরে শিল্পোন্নত 7টা দেশকে নিয়ে G7 গঠিত। এরপর যদি আমরা যাই G20, গ্রুপ অফ 20, বিশ্বের 19টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের একটি অর্থনৈতিক সংগঠন। 19টি দেশ আর ইউরোপীয় ইউনিয়ন। সদস্য দেশ তাইলে কয়টা? সদস্য দেশ অনেকগুলা হইতে পারে। 19টা দেশ আর ইউরোপীয় ইউনিয়ন। 1999 সালে প্রতিষ্ঠিত সংগঠনটি অন্যতম সদস্য দেশগুলোর ভিতরে শীর্ষ নেতাদের সম্মেলন অনুষ্ঠিত হয় একটা, সেখান থেকে 2008 সাল থেকে প্রতি বছর যে সম্মেলনটা, সেই সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসতেছে। তো 2023 সালে 18তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? ভারতের নয়াদিল্লি বা নিউ দিল্লি আমরা যেটাকে বলি, সেটা। G20 কোনো নির্দিষ্ট সদর দপ্তর নাই, সদর দপ্তরে এদের কোনো কাজ নেই, এদের মেইন কাজ হচ্ছে একটা সম্মেলন করা। সদস্য দেশগুলোর ভিতরে যে কোনো একটা দেশে তাদের বাৎসরিক যে সম্মেলন সেটা অনুষ্ঠিত হয়। তো আমরা G20 বর্তমান সদস্য দিকে যদি তাকাই, 19টা দেশ আছে আর 2টা সংস্থা আছে। তার মানে নাম কিন্তু চেঞ্জ হয় নাই, নাম কিন্তু G21 হওয়ার কথা ছিল, কিন্তু নাম কিন্তু এখনো G20 আছে। সদস্য দেশগুলো দেখতে পাচ্ছি আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন। তো আমি যদি ইউরোপিয়ান ইউনিয়ন এবং আফ্রিকান ইউনিয়নের সদস্য দেশগুলো ধরি, তাইলে কিন্তু সংখ্যাটা বেড়ে কিন্তু 60-70-এর মতো হয়ে যাবে। বাট নামকরণ করা হয়েছে G20, 19টা স্বাধীন দেশ এবং সেই সাথে 2টা আঞ্চলিক সংগঠনের
সদস্যপদ। এরপর ব্রিক্স এর আলোচনা কিন্তু ইতিমধ্যে আমি করেছি, যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সময়ে যে বিশ্বের মানে নব্য শক্তিধর 5টা দেশ, নব্য শক্তিধর এবং পরাশক্তিও মেনশন করতে পারি, কারণ এখানে রাশিয়া আছে, চীন আছে, আর নয়া শক্তিধর দেশগুলোর ভিতরে ব্রাজিল আছে, দক্ষিণ আফ্রিকা আছে, ভারত আছে। সো এই 5টা দেশকে নিয়ে গঠিত একটা অর্থনৈতিক জোট হচ্ছে ব্রিক্স। 2006 সালে প্রতিষ্ঠিত হয়। প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় 2009 সালে রাশিয়াতে। আর 2014 সালে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবি যাত্রা শুরু করে, যেটা সম্পর্কে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। ব্যাংকটি 2015 সালে 21 জুলাই চীনের সাংহাই শহরে সপ্তম শীর্ষ সম্মেলনে তাদের কার্যক্রম শুরু করে, এটাও আমরা ইতিমধ্যে পড়েছি। তো ব্রিক্সে নতুন 6 দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 24 আগস্ট 2023 সালে জোটের 15তম শীর্ষ সম্মেলনে নতুন দেশগুলোর নাম ঘোষণা করেন দক্ষিণ আফ্রিকার যে প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। নতুন পূর্ণ সদস্য 6টা দেশ কারা? মিশর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব। কনফিউশনটা কোথায়? কনফিউশনটা হচ্ছে এরা ব্রিক্সের নতুন 6টা দেশ, কিন্তু এনডিবির যে এক্সট্রা মেম্বার গুলো সেটা কিন্তু আবার আলাদা, যেখানে বাংলাদেশ আছে। তার মানে বাংলাদেশ কিন্তু ব্রিক্সের মেম্বার না। বাংলাদেশ কিসের মেম্বার? বাংলাদেশ এনডিবির বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের মেম্বার। তো এখানে কনফিউজ হলে হবে না। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশ নিচের কোনটির মেম্বার, ব্রিক্স, এনডিবি বা অন্য দুইটা অপশন আছে, অ্যান্সার হবে এনডিবি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। আশা করি আর কোনো কনফিউশন থাকবে না। এবারে আমাদের আলোচনার বিষয় ওপেক। ওপেকের পূর্ণরূপ দেখতে পাচ্ছি অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, অর্থাৎ যে দেশগুলো তেল উৎপাদন করে এবং তেল রপ্তানির সাথে সরাসরিভাবে সম্পৃক্ত, তাদের নিয়ে গঠিত একটা সংগঠন হচ্ছে বা সংস্থা হচ্ছে ওপেক। তেলের উৎপাদন ও মূল্য নিয়ন্ত্রণের জন্য এই সংস্থাটা প্রতিষ্ঠিত হয় 1960 সালের 14 সেপ্টেম্বর। সদর দপ্তর কোথায়? অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে। বর্তমান সদস্য দেশ 15টা। আগে সদস্য দেশ আরো বেশি ছিল, কিন্তু রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি 2019 সালে কাতার এখান থেকে সদস্যপদ প্রত্যাহার করে নেয়, এবং ঠিক তার পরের বছর 2020 সালে ইকুয়েডর তাদের সদস্যপদ ছেড়ে দেয়। 2022 সালের তথ্য অনুযায়ী তেল মজুতের শীর্ষ দেশ কোনটা? ভেনিজুয়েলা। এটা কিন্তু প্রত্যেক বছর চেঞ্জ হয়, 22-এর পরবর্তীতে 23 সাল পার হয়ে গিয়েছে 24। আশা করি আপনারা রিসেন্ট যে তথ্যটা সেটা ইন্টারনেট থেকে দেখে নেবেন। তেল উৎপাদন ও ব্যবহারের শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। তেল রপ্তানিতে শীর্ষ দেশ সৌদি আরব, এবং তেল আমদানিতে শীর্ষ দেশ চীন। তাহলে 4টা ইনফরমেশন কিন্তু। তেল ব্যবহার ও উৎপাদনের শীর্ষ দেশ কোনটা? যুক্তরাষ্ট্র। তেল রপ্তানিতে সৌদি আরব, তেল আমদানিতে চীন, তেল মজুদের শীর্ষ দেশ হচ্ছে ভেনিজুয়েলা। এখন ওপেকের ভেতরে যে সদস্য দেশগুলোকে, সেটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা অ আরব দেশ, একটা অ আরব এশীয় দেশ, একটা আরব দেশ। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। তো আরব দেশ কোনগুলো? আলজেরিয়া, ইরাক, কুয়েত, লিবিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। অ আরব এশীয় দেশ ইরান। আর অ আরব দেশ কোনগুলো? আরব দেশ বলতে যারা এশিয়ানও না, আরবের ভিতরেও পড়ে না, সেটা হচ্ছে নাইজেরিয়া, ভেনিজুয়েলা, অ্যাঙ্গোলা, নিরক্ষীয় গিনি, গ্যাবন এবং কঙ্গো প্রজাতন্ত্র। এই 13টা দেশ নিয়ে কিন্তু ওপেক তাদের কার্যক্রম পরিচালনা করে। এরপর সে সার্ক একসময় খুব একটা প্রমিস নিয়ে যাত্রা শুরু করেছিল 90-এর দশকে। এশিয়ার ভেতরে যদি আমরা পার্টিকুলারলি বলি, বাংলাদেশ এবং বাংলাদেশের আশেপাশে প্রতিবেশী দেশগুলো কিন্তু মেম্বার দেশ ছিল। 8টা দেশ আমরা দেখতে পাচ্ছি: আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ এবং হচ্ছে শ্রীলঙ্কা, সেই সাথে মালদ্বীপও আছে। এই 8টা দেশ নিয়ে সার্ক গঠিত হয়েছিল, যার পুনরূপ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। হ্যাঁ, পরবর্তীতে প্রথমে 7টা দেশ নিয়ে যাত্রা শুরু করলো, আফগানিস্তান সর্বশেষ সদস্যপদ লাভ করে। বর্তমানে সার্কের কার্যক্রম আগের মতো আর সক্রিয় নেই, বেশ নিষ্ক্রিয় হয়ে পড়েছে, কিন্তু তারপরও এখন বাৎসরিক মিটিং এবং বিভিন্ন কর্মপরিকল্পনা আছে সার্কের। তো আমরা একটু দেখে নিতে পারি, বাট এখান থেকে সাধারণত খুব বেশি প্রশ্ন আসে না। সার্কের আঞ্চলিক কেন্দ্রগুলো আমরা একটু দেখতে পারি। সার্ক কৃষি কেন্দ্র কোথায়? ঢাকাতে। সার্ক তথ্য কেন্দ্র আবার নেপালে কাঠমান্ডুতে। সার্ক ডকুমেন্টেশন সেন্টার ভারতের নয়াদিল্লিতে। আমরা চাইলে জানার জন্য পড়ে রাখতে পারি, বাট খুব বেশি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিছু না। এরপর আসে বিমস্টেক। বিমস্টেক একটা সংস্থা যেটা হচ্ছে বঙ্গোপসাগর এবং তার আশেপাশের দেশগুলো নিয়ে, অর্থাৎ যারা বঙ্গোপসাগরের সাথে রিলেটেড। এটা ফুল ফর্মটা কি? বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। আমরা যদি দেখি, এখানে লেখা আছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, বিমস্টেক। বিমস্টেক একটা আন্তর্জাতিক সংস্থা, কিন্তু সদর দপ্তর কিন্তু আবার বাংলাদেশে। প্রতিষ্ঠিত হয় কোথায়? থাইল্যান্ডের ব্যাংককে 1997 সালে। আমরা দেখতে পাচ্ছি সদস্য দেশ 7টা, বাংলাদেশের আশেপাশে 7টাই দেশ। এখানে বঙ্গোপসাগর দেখতে পাচ্ছি, বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা। হ্যাঁ, এরকম 7টা দেশ: বাংলাদেশ, ইন্ডিয়া, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল এবং ভুটান। এই 7টা দেশ নিয়ে হচ্ছে আহ কি বলে বিমস্টেক গঠিত। এখন প্রশ্ন, ভাইয়া নেপাল এবং ভুটান এরা তো বঙ্গোপসাগরের সাথে সম্পৃক্ত না,
বঙ্গোপসাগরের এটা সরাসরি সম্পৃক্ত না, কিন্তু বঙ্গোপসাগরের চ্যানেল দিয়ে যে আমদানি রপ্তানি হয় সেটার সুযোগ সুবিধা কিন্তু নেপাল এবং ভুটানও ভোগ করে, যার কারণে বিমসটেকের মেম্বারশিপ তাদেরকে দেওয়া হয়েছে। যেটা বলছিলাম, সচিবালয় কোথায়? সচিবালয় হচ্ছে ঢাকা। আর এদের সহযোগিতার জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি আছে। এরপরে যাচ্ছি আসিয়ান। দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক অর্থনৈতিক জোট হচ্ছে আসিয়ান। আসিয়ান প্রতিষ্ঠিত হয় 1947 সালে 8 আগস্ট। হ্যাঁ, ব্যাংককে 5টা দেশের সমন্বয়ে আসিয়ান গঠিত হয়। বর্তমানে আসিয়ানের সদস্য দেশ 10টা: মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং কম্বোডিয়া। এই 10টা দেশ নিয়ে আসিয়ান গঠিত হয়েছে। এখানে ম্যাপে কিন্তু দেখানো আছে, এই যে এশিয়ার এই অংশটাতে আসিয়ান অবস্থিত। বর্তমানে বাংলাদেশ, ভারত এরকম দেশগুলো কিন্তু হচ্ছে আসিয়ানের মেম্বারশিপ চাচ্ছে, কিন্তু এই ব্যাপারে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসে নাই। সিডাপ আরেকটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর দ্য এশিয়া অ্যান্ড প্যাসিফিক। রুরাল ডেভেলপমেন্ট বলতে বলতে আমরা বুঝতেই পারছি যে এটা গ্রামীণ উন্নয়ন নিয়ে কাজ করে। প্রতিষ্ঠিত হয় 1979 সালে। এর সদর দপ্তরও কিন্তু ঢাকায় অবস্থিত, আমরা জানি। আর সিডাপের সদস্য দেশ 15টা এবং একটা সংস্থা। 15টা সদস্য দেশ কারা? বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইরান, আফগানিস্তান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, নেপাল, থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিজি এবং ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন জাতিসংঘের, তাদের সাথে আরো 15টা দেশ মিলে সিডাপ গঠিত। এরপরে সিডাপের উদ্যোক্তা দেশকে আমরা দেখতে পাচ্ছি ফাও, বর্তমান মহাপরিচালক ডক্টর চাটশেখ ভিরাপাড। এরপরে ন্যাম। ন্যাম এর বাংলা হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন, বা ইংলিশে বলা হয় হচ্ছে নন অ্যালাইন্ড মুভমেন্ট, বা বাংলায় বলা হয় জোট নিরপেক্ষ আন্দোলন। তো যেটা হয়েছিল যে 1950-এর পরবর্তীতে 1960-65 এই সময়কালটাতে দেখা যাচ্ছিল যে পৃথিবীতে যে দেশই স্বাধীন হচ্ছে না কেন, সে হয় সোভিয়েত বলয়ের দিকে যাচ্ছে, নাইলে আমেরিকার যুক্তরাষ্ট্রের বলয়ের দিকে যাচ্ছে। আহ হয় যুক্তরাষ্ট্র, নাইলে রাশিয়া বা সোভিয়েত, আমরা যেটাই বলি না কেন, কেউ মাঝখানে থাকছে না। ইদার একটা পোলে নাইলে অন্য একটা পাওয়ার পোলের একটা গেমের ভিতরে চলে যাচ্ছে। তো কিছু রাষ্ট্রনেতা ভাবলেন যে আমি সোভিয়েতেও যাব না, আমি যুক্তরাষ্ট্র থাকবো না, আমি নিরপেক্ষ থাকবো। এইরকম কয়েকজন রাষ্ট্রনেতা মিলেই এই জোটটা গঠন করেন, যাদের উদ্দেশ্য ছিল যে আমরা সরাসরি ভাবে কোনো জোটে অংশ নিব না, না যুক্তরাষ্ট্রে না রাশিয়াতে, আমরা নিরপেক্ষভাবে নিজেদের দেশের উন্নয়নের জন্য কাজ করব। এই জোটটাকে বলা হয় হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন। তৎকালীন যুগোস্লাভিয়ার বেলগ্রেডে প্রথম শীর্ষ সম্মেলনে এটার জন্ম হয়। তো জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন? ভারতের জওহরলাল নেহেরু, যুগোস্লাভিয়ার মার্শাল টিটো, জোসেফ মার্শাল টিটো, ইন্দোনেশিয়ার আহমেদ সুকর্ণ এবং ঘানার মিশরের হচ্ছে জামাল আব্দুল নাসের। বেশ কয়েকজন মিলে কিন্তু উদ্যোগ নিয়েছিলেন এইরকম জোট গঠন করার জন্য। এন্ড বাংলাদেশের স্বাধীনতার পরবর্তীতে কিন্তু সরাসরি ইউএস এর পোলেও যায়নি, আবার রাশিয়ার পোলেও যায়নি, তার মানে বাংলাদেশও কিন্তু ন্যামের একটা মেম্বার। ন্যামের হচ্ছে 120টা সদস্য দেশ, পর্যবেক্ষক দেশ আছে 18টা, কোনো সদর দপ্তর নাই। আর প্রথম মহাসচিব ছিলেন জোসেফ মার্শাল টিটো, যুগোস্লোভিয়ার। তো এরপরে কমনওয়েলথ অফ নেশনস। কমনওয়েলথ নাম দেখে বুঝতে পারছি, কমনওয়েলথ মানে অনেকের সম্পদ। অর্থাৎ যেসব দেশ একসময় ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের মধ্যে ছিল, পরবর্তীতে তারা স্বাধীন হওয়ার পরবর্তীতে তাদের উন্নয়নের জন্য রানীর তহবিল থেকে একটা অর্থ বরাদ্দ করা হয়। তাদের এই তহবিল ব্যবস্থাপনা এবং এইসব দেশে উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য যে সংগঠন গঠিত হয় সেটাকে বলা হয় কমনওয়েলথ অফ নেশনস। দেখতে পাচ্ছি ব্রিটিশ উপনিবেশভুক্ত দেশসমূহের জোট কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয় 1949 সালে। কমনওয়েলথের বর্তমান সদস্য দেশ 56টা, সর্বশেষ সদস্য দেশ টোগো। ইন্টারেস্টিং ইনফরমেশন আছে যে ব্রিটিশ শাসনভুক্ত হওয়া সত্ত্বেও কমনওয়েলথ দেশ নাকে বাহরাইন, ইরাক, মিশর, জর্ডান, কুয়েত, মিয়ানমার, কানাডা, সুদান, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন, এরা ব্রিটিশ উপনিবেশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীন হয়েছে, কিন্তু এরা কমনওয়েলথের মেম্বার না। আর কমনওয়েলথের মেম্বার ছিল, পরবর্তীতে বের হয়ে গেছে আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ে। আরো মজার তথ্য যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে ছিলই না, কিন্তু তারপরেও মেম্বার আছে এরকম দেশ 3টা: মোজাম্বিক, রুয়ান্ডা এবং গ্যাবন। এই তথ্যগুলো আমরা একটু পড়বো, পরীক্ষা এখান থেকে প্রশ্ন চলে আসতে পারে। তো এখানে আরো কিছু তথ্য দেওয়া আছে। বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে 1972 সালে। তো আমরা এটা আরেকটু জেনে রাখি, স্বাধীনতার পরবর্তীতে বাংলাদেশ সর্বপ্রথম যে আন্তর্জাতিক সংগঠনের সদস্যপদ লাভ করে সেটা কিন্তু ছিল এই কমনওয়েলথ। এরপরে আসে আরব লীগ। আরব লীগ প্রতিষ্ঠিত হয় 1945 সালের 22 মার্চ আলেকজান্দ্রিয়া প্রোটোকলের ভিত্তিতে। সদর দপ্তর কোথায়? মিশরের রাজধানী কায়রো। প্রতিষ্ঠাতা দেশ কয়টা? 7টা: ইরাক, সিরিয়া, মিশর, লেবানন, জর্ডান, ইয়েমেন ও সৌদি আরব। বর্তমান সদস্য দেশ কয়টা? 22টা। এখান থেকে বহিষ্কৃত সিরিয়া সহ সদস্য দেশ হলো আরবি ভাষাভাষী দেশসমূহ। অর্থাৎ এটা এমন একটা জোট, এমন একটা সংগঠন
মানে যাদের যেসব দেশের ভাষা হচ্ছে আরবি, আরবি ভাষাভাষী দেশগুলো নিয়ে গঠিত সংগঠন হচ্ছে আরব লীগ। আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ ইরানের ভাষা আরবি নয়, ফার্সি। তারপর বর্তমান মহাসচিব আহমেদ আবুল ঘেইত। পর্যবেক্ষক দেশ পাঁচটা: আর্মেনিয়া, ব্রাজিল, ইরিত্রিয়া, ভারত ও ভেনিজুয়েলা। ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, এটা মুসলিম দেশগুলোর রাজনৈতিক একটা জোট। আরব ইসরায়েল যুদ্ধের কথা আমরা জানি। আরব ইসরায়েল যুদ্ধের পরবর্তীতে মুসলিম বিশ্বের দেশগুলোকে একত্রিত করার জন্য এবং ইসরায়েলের বিরুদ্ধে একটা শক্তিশালী জোট গড়ে তোলার জন্যই ওআইসি গঠিত হয়। প্রতিষ্ঠিত হয় কবে? 1969 সালের 25 সেপ্টেম্বর মরক্কোতে। ওয়াইসি গঠনের প্রেক্ষাপট যেমনটা আমি বললাম, 1969 সালে 21 আগস্ট জেরুজালেমে অবস্থিত প্রথম কেবলা মসজিদ আল আকসা ইসরায়েলে ইহুদিদের অগ্নিসংযোগ। এর পরবর্তীতে মুসলিম বিশ্ব বিচলিত হয়ে পড়ে। তারা চিন্তা করে বিশ্বে অন্যান্য যত সংগঠন আছে, যত জোট আছে, তেমনই ভাবে মুসলিম বিশ্বের জন্য একটা জোট থাকা প্রয়োজন। তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠা হয় ওআইসি। ওআইসিতে বেশ কিছু অমুসলিম দেশও আছে। তারা কারা? উগান্ডা, ক্যামেরুন, বেনিন, মোজাম্বিক, সুরিনাম ও গায়ানা। কেন তাদেরকে রাখা হলো? তারা মুসলিম দেশ না। মুসলিম দেশ না বলতে তাদের 50%-এর চেয়ে কম মুসলিম জনসংখ্যা আছে, কিন্তু তারপরও একটা মানে বড় একটা পপুলেশন তাদের মুসলিম, এবং তারা এই যে আরব ইসরায়েল যুদ্ধ সেখানে আরবের পক্ষে ছিল। এই সমর্থনের কারণে এবং মুসলিম জনসংখ্যার কারণে তাদেরকেও কিন্তু মেম্বারশিপ দেওয়া হয়। এন্ড বাংলাদেশও ডেফিনেটলি ওআইসির একটা মেম্বার। ওআইসি পর্যবেক্ষক রাষ্ট্র আছে রাশিয়া, বসনিয়া, থাইল্যান্ড, তুর্কি, সাইপ্রাস এবং 7টা অন্যান্য সংগঠন ও সংস্থা। তো ওআইসির বর্তমান যিনি প্রেসিডেন্ট তিনি হচ্ছেন সালমান বিন আব্দুল আজিজ, তিনি সৌদি আরবে। আর ওআইসি যে মহাসচিব তার মেয়াদ থাকে 5 বছর। বাংলাদেশ কবে মেম্বারশিপ লাভ করে? 1974 সালের 23 ফেব্রুয়ারি বাংলাদেশ মেম্বারশিপ লাভ করে। আর ওআইসির মূল সংস্থা তিনটা: একটা পররাষ্ট্রমন্ত্রী কাউন্সিল, সাধারণ সচিবালয় এবং সরকার প্রধানদের সম্মেলন। এরপর যদি চলে যাই জিসিসি, পারস্য উপসাগরীয় আরব দেশগুলো নিয়ে যে উপসাগরীয় সহযোগিতা সংস্থা গড়ে উঠেছে তার নাম হচ্ছে জিসিসি বা গালফ অপারেশন কাউন্সিল। কবে প্রতিষ্ঠিত হয়? 1981 সালে। সদর দপ্তর কোথায়? সৌদি আরবের রিয়াদে। বর্তমান সদস্য দেশ 6টা: সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। আর জিসিসির বর্তমান মহাসচিবের নাম জাসেম মোহাম্মদ আব্দুল আল বুদাউই, ইনি কুয়েতের। এরপরে ওএডব্লিউ এবং এইউ, আফ্রিকান ইউনিয়ন, এবং যার পূর্ব নাম ছিল হচ্ছে অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি। এটি প্রতিষ্ঠিত হয় কবে? 1963 সালের 25 মে। সদর দপ্তর কোথায়? ইথিওপিয়ার রাজধানী অ্যাদিস আবাবাতে। বর্তমান সদস্য দেশ 55টা। সর্বশেষ সদস্য দেশ হচ্ছে মরক্কো। তারপর আইজেও, পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল জুট অর্গানাইজেশন। সদর দপ্তর হচ্ছে বাংলাদেশের ঢাকাতে। তারপর যদি চলে যাই রেড ক্রস, পৃথিবীর সবচেয়ে বড় ভলেন্টারি অর্গানাইজেশন বা স্বেচ্ছাসেবী সংস্থা হচ্ছে রেড ক্রস, যার বিভিন্ন কার্যক্রম কিন্তু বাংলাদেশেও পরিচালিত হয়। এই রেড ক্রস বিশ্বে 3টা নামে পরিচিত: রেড ক্রস, রেড ক্রিসেন্ট এবং রেড ক্রিস্টাল। মুসলিম বিশ্বে ও পশ্চিমা বিশ্বে পরিচিত রেড ক্রিসেন্ট ও রেড ক্রস নামে, ইসরায়েলে পরিচিত রেড ক্রিস্টাল নামে। হ্যাঁ, এটা বিভিন্ন দেশে এক এক নামে এটা পরিচিত। এর প্রতিষ্ঠাতা ছিলেন হেনরি ডুনান্ট, তিনি সুইজারল্যান্ডে। তিনি শান্তিতে নোবেল পান 1901 সালে। প্রতিষ্ঠিত হয়েছিল কবে? এটা 1963 সালে। এর পরবর্তীতে রেড ক্রস সম্পর্কে আরো কিছু তথ্য আছে। বর্তমান সদস্য দেশ 192টা। সর্বশেষ সদস্য সাইপ্রাস। নোবেল পায় 3বার রেড ক্রস: 1917, 1944 এবং 1963 সালে। এবং রেড ক্রিসেন্ট, মুসলিম বিশ্বে যেহেতু রেড ক্রস ব্যবহার না করে রেড ক্রিসেন্ট ব্যবহার করা হয়, তাই তার প্রতীক হচ্ছে অর্ধাকৃতির চাঁদ। ক্রিসেন্ট শব্দের অর্থ হচ্ছে অর্ধচাঁদ, সেটাই হচ্ছে প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। বাংলাদেশ সদস্যপদ লাভ করে কবে? 1973 সালে 20 সেপ্টেম্বর। এরপরে রোটারি অর্গানাইজেশন, এটা আরেকটা ভলেন্টারি অর্গানাইজেশন বা সেবামূলক ক্লাব। এটা সম্পর্কে আমরা একটু দেখে নিতে পারি, প্রশ্ন আসতে পারে। এরপর আছে অক্সফাম, এটা একটা দাতব্য প্রতিষ্ঠান বা একটা ডোনার অর্গানাইজেশন, একটা ইন্টারন্যাশনাল এনজিও আমরা বলতে পারি অক্সফাম। বাংলাদেশেও কিন্তু অক্সফামের হচ্ছে শাখা আছে, বাংলাদেশেও কর্মকাণ্ড পরিচালিত হয়। তো বাণিজ্য ব্যবস্থা, শিক্ষা, ঋণ, সাহায্য, স্বাস্থ্য, বিভিন্ন লিঙ্গ বৈষম্য, প্রাকৃতিক দুর্যোগ, গণতন্ত্র, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন নিয়ে অক্সফাম কাজ করে। তার পরবর্তীতে আমরা যে অরবিস, এটা হচ্ছে একটা চক্ষু হাসপাতাল, উড়ন্ত চক্ষু হাসপাতাল এটাকে বলা হয়। প্রতিষ্ঠিত হয় কবে? 1982 সালে। এই সংস্থাটা এখন পর্যন্ত 127টা দেশে তাদের কার্যক্রম পরিচালনা করেছে। বাংলাদেশেও কার্যক্রম শুরু হয়েছে এটার 1985 সালে। এর পরবর্তীতে আমরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, মানবাধিকার নিয়ে যারা কাজ করে, বিশ্বের সংস্থাগুলোর ভিতর সবচেয়ে রিনাউন্ড একটা অর্গানাইজেশন হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, লন্ডন ভিত্তিক একটা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠিত হয় 1961 সালে এবং বিভিন্ন দেশে রাজনৈতিক নির্যাতন, যারা কারাবন্দী আছে তাদের অধিকার এবং সেই সাথে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো কিন্তু এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কাজ। মাঝে মাঝে আমরা দেখি যে
বাংলাদেশের মানবাধিকার ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, বা অমুক দেশের মানবাধিকার ইস্যুতে প্রশ্ন তুলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সো সদস্য দেশগুলোর মানবাধিকার ইস্যু এবং সেই মানবাধিকার আদায়ের জন্য প্রয়োজনীয় স্টেপ নেওয়ার ব্যাপারে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কাজ করে থাকে। এরাও নোবেল পুরস্কার পায় কত সালে? 1977 সালে। আমাদের পরবর্তী টপিক হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এটা নাম দেখে বুঝতে পারছি ট্রান্সপারেন্সি, তার মানে হচ্ছে ট্রান্সপারেন্সি এনশিওর করা এদের কাজ। বিশ্বজুড়ে দুর্নীতি বিরোধী কর্মকাণ্ড এবং প্রচারণা চালায় এই সংগঠনটি। বাংলাদেশেও তার একটি ব্রাঞ্চ আছে যেটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। বিস্তারিত যদি একটু দেখতে চাই, এটি দুর্নীতি বিরোধী একটি বেসরকারি আন্তর্জাতিক সংস্থা, প্রতিষ্ঠিত হয় 1993 সালে, যার সদর দপ্তর জার্মানির বার্লিনে। কিন্তু জার্মানির পাশাপাশি পুরো বিশ্ব জুড়ে তারা দুর্নীতি বিরোধী কার্যক্রম পরিচালনা করে, এবং প্রত্যেক বছর দুর্নীতির যে সূচকগুলো সেটাও কিন্তু প্রকাশ করে থাকে হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। পরবর্তীতে আছে ইন্টারপোল। তো ইন্টারপোলের বিষয়টা আমি শুরুতে যেমন আন্তর্জাতিক আদালতের যে রেফারেন্সটা টেনে বলেছিলাম, ঠিক একইভাবে যে ওই পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করি যে কোনো এক ব্যক্তি যদি কোনো একটা দেশের ভিতরে কোনো অপরাধ কার্যক্রম সে চালিয়ে থাকে, তাহলে তার বিচার করার জন্য কিন্তু সেই দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশ আছে। কিন্তু এখন চিন্তা করে দেখুন যে বাংলাদেশে কোনো এক অপরাধী পালিয়ে অন্য একটা দেশে চলে গিয়েছে, তাহলে বাংলাদেশের পুলিশের পক্ষে তাকে যে ট্রেস করে ধরে আনা এবং তার বিচার কার্য পরিচালনা করা কিন্তু বাংলাদেশের পক্ষে সম্ভব না। তো তাদের ধরার জন্য বা এই তৎপরতা চালানোর জন্য যে আন্তর্জাতিক সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে ইন্টারপোল, অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, যেটা ফ্রান্সের লিওতে যেটি অবস্থিত, এখানে লেখা আছে ফ্রান্সের লিওতে অবস্থিত। এটি জাতিসংঘের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সংগঠন। তার মানে ইন্টারন্যাশনাল যারা অপরাধী আছে, যারা আন্তর্জাতিক ভাবে হচ্ছে এক দেশ থেকে পালিয়ে অন্য দেশে তাদের অপরাধ কর্মকাণ্ডগুলো পরিচালনা করে, এবং সেই সাথে এক দেশের খুব বড় ধরনের অপরাধী যদি অন্য দেশে পালিয়ে বেড়ায়, তাহলে সেই ইন্টারপোল বরাবর মামলা দায়ের করা যায়, এবং পরবর্তী ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করে দিয়ে তাদেরকে ধরার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে। ইন্টারপোলের পরবর্তীতে আমরা দেখছি যে ইন্টারপোলের মতো আরেকটা অর্গানাইজেশন আছে, এটাকে আমরা বলছি ইউরোপোল। এটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পুলিশি সংস্থা। ইন্টারপোল যেমন পুরো বিশ্বব্যাপী অপরাধীকে শনাক্ত করার জন্য এবং তাদেরকে আইনের অধীনে নিয়ে আসার জন্য কাজ করে থাকে, তেমনি ভাবে ইউরোপোল কাজ করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে সকল দেশ আছে সেই সকল দেশের ভেতরে এমন কোনো অপরাধী যদি ঘুরে বেড়ায় এক দেশ থেকে আরেক দেশে, সেই ক্ষেত্রে ইউরোপোল কাজ করে। এরপরে আসে খুব ইম্পর্টেন্ট আরেকটা বা আমরা জোট বলতে পারি এটাকে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটাকে আমরা ন্যাটো বলতে পারি। এটা একটা সামরিক জোট। তো ন্যাটো এবং এর পরবর্তীতে আসে ওয়ারসো প্যাক্ট। তো ন্যাটো এবং ওয়ারসো প্যাক্ট এই দুইটাকে একসাথে যদি একটু আলোচনা করি, তাহলে ইতিমধ্যে হয়তো আমরা জানি যে বিশ্বে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গিয়েছিল, তার পরবর্তীতে বিশ্বের শক্তি বা পাওয়ার এক্সারসাইজটা কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে যায়, যেটাকে আমরা শক্তির মেরুকরণ বলি, বা পোলারাইজেশন অফ পাওয়ার যেটাকে বলা হয়। একদিকে সোভিয়েত এবং অন্যদিকে হচ্ছে যুক্তরাষ্ট্র। তো যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত দুইজনই কিন্তু চিন্তা করতো যে কিভাবে নিজের প্রভাব ও প্রতিপত্তি পুরো পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায় এবং পুরো পৃথিবীতে তাদের একটা কন্ট্রোল এটাকে আরো বজায় রাখা যায়। তো সেই লক্ষ্যেই কিন্তু সোভিয়েত এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা বিপরীত দুই মেরুতে অবস্থান করে এসেছে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে শুরু করে আজ পর্যন্ত। ইতিহাস এই সাক্ষ্য দেয় যে এই সোভিয়েত এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা কোনোদিন কোনো প্রত্যক্ষ সংঘাতে জড়ায়নি, অর্থাৎ সরাসরি তাদের ভিতরে কোনো যুদ্ধ হয়নি। কিন্তু একটা দেশ কিন্তু অন্য একটা দেশকে সামরিক ভাবে হোক বা অর্থনৈতিক ভাবে হোক বা সামাজিক ভাবে হোক, সবসময় দুজনের ভিতরে একটা দ্বন্দ্ব ছিল, একটা কম্পিটিশন ছিল, যেটাকে আমরা স্নায়ু যুদ্ধ বা কোল্ড ওয়ার নামে জানি। অর্থাৎ যে যুদ্ধটাকে আমরা চোখে দেখতে পারি না, কিন্তু যে যুদ্ধটা আসলে ইন্টারনালি এক্সিস্ট করে, এরকম একটা বিষয়কে আমরা বলি হচ্ছে স্নায়ু যুদ্ধ বা কোল্ড ওয়ার বা শীতল যুদ্ধ, আমরা যেটাই বলি না কেন। সেই স্নায়ু যুদ্ধের প্রেক্ষিতেই কিন্তু প্রতিষ্ঠিত হয় ন্যাটো, বা যেটা পূর্ণরূপ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের বলয়কে আরো শক্তিশালী করার জন্য প্রতিষ্ঠিত হয়। ন্যাটো এমন একটা জোট যেখানে সদস্য দেশগুলো তাদের সেনাবাহিনী দিয়ে বা তাদের সশস্ত্র বাহিনী দিয়ে বা তাদের অন্যান্য হচ্ছে এরকম শক্তিধর বাহিনীগুলোকে কন্ট্রিবিউট করে, এবং সব মিলে একটা বড় একটা জোট গঠিত হয়। অর্থাৎ ন্যাটো সদস্য যদি 5টা বা 10টা দেশ থেকে যদি 200 জন করে যদি হচ্ছে সেনা সদস্য এসে একত্রিত হয়, তাহলে আমরা চিন্তা করতে পারছি মানে সেখানে কিন্তু একটা বড় ধরনের আমরা সেনাবাহিনী দেখতে পারবো। ঠিক এমনই ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ইউরোপিয়ান অঞ্চলে প্রভাব বিস্তার করার জন্যই ন্যাটো প্রতিষ্ঠা করে, যার উদ্দেশ্য ছিল ইউরোপ জুড়ে সোভিয়েত ইউনিয়নের যে প্রভাব সেটাকে নিউট্রালাইজ করা, এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে হচ্ছে প্রাধান্য সেটাকে বিস্তার করা। এরই লক্ষ্যে 1949 সালের 4
এপ্রিল আমরা দেখতে পাচ্ছি ন্যাটো প্রতিষ্ঠিত হয়। এটার সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত, এক সময় এটা ফ্রান্সের প্যারিসে ছিল। প্রতিষ্ঠা লগ্নে মাত্র 12টা সদস্য দেশ নিয়ে যাত্রা শুরু করে, কিন্তু বর্তমানের সদস্য দেশ হচ্ছে 31টা। এবং শুধুমাত্র মানে ইউরোপের ভেতরে না, ইউরোপের বাইরেরও কিছু দেশ আছে, যেমন দেখতে পাচ্ছি তুরস্ক কিন্তু ন্যাটোর একটা মেম্বার। সর্বশেষ মেম্বার হয়েছে ফিনল্যান্ড। এরকম বেশ কিছু দেশ কিন্তু আছে। ইভেন এখন আন্তর্জাতিক যত সংকট সৃষ্টি হচ্ছে তার কিন্তু অন্যতম একটা কারণ হচ্ছে ন্যাটো। ইভেন আমরা জানি রাশিয়া ইউক্রেনের ভেতরে কিন্তু যুদ্ধ চলছে, তাদের ভেতরে সংঘাত প্রতিনিয়ত বেড়েই চলেছে। এটার সূত্রপাত কোথা থেকে? যখন ইউক্রেন ন্যাটোতে যোগদানের কথা চিন্তা করেছে বা তাদের আগ্রহ প্রকাশ করেছে যে ইউক্রেন ন্যাটোতে যোগদান করতে চায়, তখন কিন্তু রাশিয়া চিন্তা করেছে যে মানে অলরেডি রাশিয়া ইউরোপের ভিতরে অবস্থান করে, ইউরোপের একটা বড় অংশ জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র তার ন্যাটো দিয়ে তার প্রভাব বিস্তার করেছে। এখন রাশিয়ার একদম প্রতিবেশী নিকটতম দেশ হচ্ছে ইউক্রেন। সেই ইউক্রেনও যদি ন্যাটোতে যোগদান করে, তাহলে ন্যাটো কিন্তু ইউরোপ থেকে একদম রাশিয়া বর্ডার পর্যন্ত চলে আসবে। তাহলে এইটা রাশিয়া নিজেদের জন্য একটা থ্রেট হিসেবে মনে করার কারণে পরবর্তীতে ইউক্রেনের সাথে কিন্তু রাশিয়া আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে। বর্তমানে ফিনল্যান্ড যখন আবার যোগ দিয়েছে, ফিনল্যান্ডের সাথেও রাশিয়ার সম্পর্ক কিন্তু আরো দিন দিন শীতল হচ্ছে। মানে ভবিষ্যতে কি হয় সেটা বলা যায় না। তো বুঝতেই পারছি ন্যাটো আন্তর্জাতিক রাজনীতি বা আন্তর্জাতিক কূটনৈতিক পরিমণ্ডলে কত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা বিস্তার করে। তো ন্যাটোর উদ্দেশ্য আমি যেমনটা বললাম, এখানে দেখাই যাচ্ছে এটা একটা যৌথ নিরাপত্তা ব্যবস্থা গঠন করা, যেখানে সদস্য দেশগুলো কোনো বহিরাগত পক্ষের আক্রমণের শিকার হলে পারস্পরিক প্রতিরক্ষা প্রদান করা। তার মানে ন্যাটোর মেইন ফিলোসফি হচ্ছে সদস্য যে 31টা দেশ, এই 31টা দেশের ভিতর কোনো একটা দেশ যদি বাইরের কোনো আক্রমণে দ্বারা তারা যদি হচ্ছে তাদেরকে অ্যাটাক করা হয়, তাহলে পরবর্তীতে সদস্য প্রত্যেকটা দেশ তাদের সেনাবাহিনী সশস্ত্র বাহিনী দিয়ে ওইখানে ওই যুদ্ধটাকে বা ওই আক্রমণটাকে প্রতিহত করবে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে ন্যাটোর ঠিক বিপরীত সংগঠনটাকে বলা হয় ওয়ারসো প্যাক্ট, যেটা এখানে বলা আছে যে যখন সোভিয়েত ইউনিয়ন দেখলো যে একদিকে এরকম ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছে, তখন এই ন্যাটোকে নিউট্রালাইজ করার জন্য সোভিয়েত ইউনিয়নের তো একটা কাউন্টার স্টেপ নিতে হবে। তারই ধারাবাহিকতায় একটা চুক্তি স্বাক্ষরিত হয়, যেটাকে বলা হয় ওয়ারসো ট্রিটি। আর এই ওয়ারসো ট্রিটির উপর ভিত্তি করে যে সংগঠন গঠিত হয় সেটাকে বলা হয় ওয়ারসো চুক্তি সংস্থা, বা ইংরেজিতে বলা হয় ওয়ারসো ট্রিটি অর্গানাইজেশন। এটা স্নায়ুযুদ্ধকালীন কেন্দ্রীয় পূর্ব ইউরোপের 8টি সমাজতান্ত্রিক রাষ্ট্র নিয়ে গঠিত সম্মিলিত একটি জোটের নাম। ঠিক আছে, 1955 সালে চুক্তিটি স্বাক্ষরিত হয়। কিন্তু দুঃখের বিষয়, আমরা জানি সোভিয়েত ইউনিয়ন পরবর্তীতে 90 দশকের পরবর্তীতে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে বেশ কয়েকটা স্বাধীন রাষ্ট্র সৃষ্টি হয়, তখন ঠিক একই সাথে সোভিয়েত ইউনিয়নের পতনের সাথে সাথে ওয়ারসো প্যাক্টের কার্যক্রমও কিন্তু বন্ধ হয়ে যায় এবং সেটি সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়। কবে? 1991 সালের 1 জুলাই, সোভিয়েত ইউনিয়নের পতনের ঠিক পরপরই। এরপর আসছে কোয়াড। কোয়াডও সম্প্রতি সময় আমাদের বেশ আলোচনার একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কোয়াড কি? আমরা দেখতে পাচ্ছি এটা একটা সিকিউরিটি ডায়ালগ বা চীনা আগ্রাসনের বিপরীতে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে একটি অনানুষ্ঠানিক কৌশলগত ফোরাম। তো কোয়াড গঠন করার পরবর্তীতে বিশ্বের শক্তির মেরুকরণে কিন্তু একটা নতুন মাত্রা যোগ হয়েছে। এতদিন পর্যন্ত আমাদের কাছে পরাশক্তি বলতে আমরা গত শতকে দেখে এসেছি, শক্তির পরাশক্তি মানে একদিকে সোভিয়েত এবং একদিকে যুক্তরাষ্ট্র বা রাশিয়া বনাম যুক্তরাষ্ট্র। কিন্তু এই শক্তির মেরুকরণে মাঝখানে চীন কিন্তু এখন অনেক গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করছে। অর্থনৈতিকভাবে, জনসংখ্যার দিক থেকে, সামরিকভাবে চীন কিন্তু কোনো অংশেই যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার থেকে কম না, উল্টো কিছু কিছু জায়গায় তাদেরকে অতিক্রম করে গিয়েছে। তো চীনের যে এই মানে আধিপত্য বিশ্বজুড়ে, এটা যে একটা সাডেন যে মানে উত্থান হয়েছে, সেটাকে তো নিউট্রালাইজ করা দরকার। মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় এরকম স্ট্র্যাটেজিক পন্থা অবলম্বন করেছে। যখন তারা দেখছিল সোভিয়েত ইউনিয়ন উপরের দিকে উঠছে, তখন তারা সেটাকে নিউট্রালাইজ করার জন্য ন্যাটো। এখন চীনকে নিউট্রালাইজ করার জন্য নতুন যে ডায়ালগ বা নতুন যে একটা জোট গঠন করা, সেটা ছিল হচ্ছে কোয়াড। এই কোয়াডে যুক্তরাষ্ট্রকে হেল্পিং হ্যান্ড বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতি জাপান, অস্ট্রেলিয়া এবং ভারত। তারাও চীনের যে আধিপত্য সেটা বিস্তারের ব্যাপারে মানে উদ্বিগ্ন, এবং যুক্তরাষ্ট্রের সাথে মিলিয়ে তারা কোয়াড একটা সামরিক জোট গঠন করার কথা ভেবেছে। তো সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি, অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড এবং ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সমর্থনে 2007 সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবে এই সংলাপের সূচনা করেছিলেন। আলোচনার শুরুটা কিন্তু এখন না, আরো আজ থেকে 16-17 বছর আগে 2007 সালে। বেশ কিছু গবেষক এটিকে নতুন কোল্ড ওয়ার হিসেবে অভিহিত করেছেন। আমার কথা থেকেই বুঝতে পারছেন যে ট্র্যাডিশনাল কোল্ড ওয়ার যেটা যেটা সোভিয়েত এবং যুক্তরাষ্ট্রের ভিতরে ছিল, সেইটা কাটে উঠে নিও কোল্ড ওয়ার বা সাম্প্রতিক কোল্ড ওয়ার যদি চিন্তা করি, তাহলে কিন্তু কোয়াড বনাম চীনের যে আগ্রাসন, সেটাকে আমরা বিবেচনা করতে পারি। তো কোয়াড আমরা দেখতে পাচ্ছি যে কোয়াড মানে
কোন জায়গাটাতে, যে চীনের অবস্থান কিন্তু এই যে মাঝখানে এই জায়গাটাতে। তো চীনকে নিউট্রালাইজ করতে হইলে এক পাশের শক্তি দিয়ে কিন্তু সম্ভব না, চীনকে চারপাশ থেকে ঘেরাও করার একটা কার্যক্রম। এই যে আমরা এখানে ইন্ডিয়া দেখতে পাচ্ছি, তারপরে এখানে জাপান, এবং ওই দিক থেকে যুক্তরাষ্ট্র, এবং হচ্ছে আমরা অস্ট্রেলিয়া দেখতে পাচ্ছি নিচে। অর্থাৎ চার দিক থেকে একটা শক্তি বলয় তৈরি করা, যাতে চীনের হুট করে যে কোনো সময় আগ্রাসনকে দমন করে দেওয়া যায়। এটাই হচ্ছে কোয়াডের মূল উদ্দেশ্য। এরপর আসছি পরিবেশ বিষয়ক বিভিন্ন আলোচনা। এই পার্টগুলো আমি খুব দ্রুত আলোচনা করে যাব, এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না, শুধুমাত্র আপনাদের জানার জন্য আমি বেসিক কিছু জিনিস আলোচনা করব। এই টার্মগুলো আমি শুরুতে বেশ কয়েকবার উচ্চারণ করেছি, তখন আমি পূর্ণরূপ বলিনি, কারণ তখন একবার পূর্ণরূপ বললে শুধুমাত্র সময়ের অপচয় হতো। এখন প্রত্যেকটা পূর্ণরূপ আপনারা একটা একটা করে দেখতে পারবেন। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। কনজারভেশন বলতে কি বোঝায়? কনজারভেশন বলতে বোঝায় হচ্ছে সংরক্ষণ, অর্থাৎ পরিবেশ এবং জলবায়ুকে সংরক্ষণ করার জন্য যে আন্তর্জাতিক সংগঠনটা গড়ে উঠেছিল সেটা হচ্ছে IUCN। এটা হচ্ছে আবহাওয়া কনভেনশনের ভিত্তিতে 1947 সালে এটা গঠনের যে কার্যক্রম সেটা শুরু হয় এবং প্রতিষ্ঠিত হয় 1948 সালে। তো আমরা এটা পড়ে নিব। পরবর্তীতে আছে WMO, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে ওজোন, কার্বন ডাই অক্সাইড, অন্যান্য গ্রিন হাউস গ্যাস নির্গমন যেটা হয় সেটাকে কিভাবে কমিয়ে আনা যায়। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি UNEP, ইন্টারন্যাশনাল ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। নাম দেখেই বুঝতে পারছি এটা জাতিসংঘের একটা বিশেষায়িত সংস্থা, যার কাজ হচ্ছে পরিবেশ এবং জলবায়ু নিয়ে। এরপর আছে IPCC। IPCC ফুল ফর্ম হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। এটা জলবায়ু সংক্রান্ত আন্তঃ সরকার প্যানেল। অর্থাৎ জলবায়ুর যে ক্রমাগত পরিবর্তন হচ্ছে বা আমাদের পরিবেশ যে দূষণ হচ্ছে, এটার বিরুদ্ধে যদি কোনো প্রতিরোধ ব্যবস্থা করতে হয় তাহলে জনগণ, সরকার সবার একসাথে কাজ করতে হবে। তো সরকারিভাবে বা রাষ্ট্রীয়ভাবে এই মুভমেন্ট গুলো করার জন্য রাষ্ট্রীয় পলিসি কেমন হবে এবং সেই সাথে আন্তর্জাতিক মহলে একটা কম্বাইন্ড আলোচনার জন্যই এটা গঠিত হয়। এটা হচ্ছে বিভিন্ন সরকারকে একটা মঞ্চে বা একটা প্যানেলে নিয়ে আসার জন্য গঠিত একটা সম্মেলন। তো এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি UNFCC, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। এটা একটা ফ্রেমওয়ার্ক ছিল প্রত্যেক বছর কপ, কনফারেন্স অফ পার্টিস আয়োজন করা, যা জাতিসংঘের পরিবেশ বিষয়ক বার্ষিক শীর্ষ সম্মেলন। তো পরিবেশ সংক্রান্ত সবচেয়ে বড় সম্মেলন কোনটা যদি প্রশ্ন আসে, উত্তর হবে কপ, কনফারেন্স অন পার্টিস। তো কপ কিন্তু সরাসরি হয় না, কপে কয়েকটা লেয়ার আছে। প্রথম লেয়ার হচ্ছে এল কয়, এল কয়ের পরে আসে হচ্ছে কয়, কয়ের পরে আসে হচ্ছে কপ। এলকয়ের ফুল ফর্ম হচ্ছে লোকাল কনফারেন্স অফ ইয়ুথ, কনফারেন্স অফ দ্য ইয়ুথ, কনফারেন্স অফ দ্য পার্টিস। তার মানে প্রত্যেকটা দেশে আঞ্চলিকভাবে যুব প্রতিনিধিরা জলবায়ু পরিবর্তন নিয়ে কিভাবে সেই সংক্রান্ত মতামতগুলো উঠে আসে এলকয়ে। এলকয় থেকে হয় হচ্ছে কনফারেন্স অফ দ্য ইয়ুথ, সেখান থেকে পুরো বিশ্বে যুব প্রতিনিধিদের মতামতগুলো উঠে আসে কয়ে, লোকাল থেকে ইন্টারন্যাশনাল লেভেলে। এরপর কয় থেকে সেই আলোচনাগুলো যায় হচ্ছে কপে, যেখানে হচ্ছে রাষ্ট্রপ্রধান, বিভিন্ন সংস্থা, সেখানে তারা একসাথে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে কিভাবে বিশ্বের পরিবেশ এবং জলবায়ুর সংরক্ষণ নিয়ে কাজ করা যায়। এরপর আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু কপ সম্পর্কে, COP1 অনুষ্ঠিত হয়েছিল 1997 সালে, COP3 1997, COP15 হয়েছিল 2009 সালে। সর্বশেষ COP21, সর্বশেষ না, এটা 2015 সালে COP21, যেটা ফ্রান্সের প্যারিসে। COP27 হয়েছে হচ্ছে নভেম্বর 2022। সর্বশেষ কপ ছিল হচ্ছে COP28, যেটা UAE, সংযুক্ত আরব আমিরাত, 2023 সালে এটা অনুষ্ঠিত হয়েছিল। এবং পরবর্তীতে 2024 সালে, প্রত্যেক বছর এই সম্মেলনটা হয়, 2024 সালে COP29 হবে আজারবাইজানের বাকুতে, আজারবাইজানের যে রাজধানী বাকু, সেখানে আয়োজিত হবে কপের 29তম সম্মেলন। এরপরে পরিবেশ সংক্রান্ত চুক্তি ও সনদ। এর ভেতরে প্রথম আছে মন্ট্রিল প্রোটোকল। এটা অনেক আগের, এখন আর কার্যকর নেই। এটি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 1987 সালে, এবং কার্যকর হয় হচ্ছে 1989 সালে। বাংলাদেশে অনুমোদন করে, যেটা হচ্ছে 1990 সালে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি কার্টাগেনা প্রোটোকল। এটা 2000 সালে স্বাক্ষরিত হয় এবং কার্যকর করা হয় 2009 সালে। বাংলাদেশ স্বাক্ষর করে এটা 2000 সালে, বাংলাদেশ অনুমোদন করে আবার 2004 সালে। এরপর আসে কিয়োটো প্রোটোকল। জাপানের কিয়োটো শহরে এটি স্বাক্ষরিত হয়, জন্য এটাকে কিয়োটো প্রোটোকল বলা হয়। স্বাক্ষরকারী দেশ ছিল 128টা। মূল কথা ছিল বন্যপ্রাণী বা ওয়াইল্ড লাইফের কনজারভেশন বা বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে কাজ করা। এর পরবর্তীতে বিভিন্ন সংস্থার সদর দপ্তর এখানে আছে, যেগুলো নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। আপনাদের সুবিধার্থে এখানে কম্বাইন্ড করে দেওয়া আছে। তো প্রত্যেকটা পেজের আপনারা স্ক্রিনশট নিতে পারেন এবং পরবর্তীতে আপনারা মনে রাখার সুবিধার্থে একবার করে দেখে নিতে পারেন। এখানে সুইজারল্যান্ডের জেনেভাতে যত সদর দপ্তর আছে সেটা মেনশন করা, নিউ ইয়র্কের যুক্তরাষ্ট্রে যে সদর দপ্তরগুলো আছে। মাথায় রাখবেন, বিশ্বের সবচেয়ে বেশিরভাগ সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভাতে, আর জাতিসংঘের বিশেষায়িত সংস্থাগুলোর বেশিরভাগ সদর দপ্তর অবস্থিত হচ্ছে নিউ ইয়র্কে। এরপরে ওয়াশিংটন ডিসি, ভিয়েনা অস্ট্রিয়া, ইথিওপিয়ার আদ্দিস আবাবা,
ইতালির রোম, নেদারল্যান্ডের দ্য হেগ, এখানেও কিন্তু বেশ কয়েকটা আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর আছে। সেই সাথে আছে ফ্রান্সের প্যারিস, যুক্তরাষ্ট্রের লন্ডন, কেনিয়ার নাইরোবি, সৌদি আরবের জেদ্দা, বেলজিয়ামের ব্রাসেলস। এগুলো প্রত্যেকটাই হটস্পট এক একটা ইন্টারন্যাশনাল এজেন্সি বা ইন্টারন্যাশনাল এনজিও বা ইন্টারন্যাশনাল কোনো সংগঠন বা সংস্থার সদর দপ্তর হিসেবে। এছাড়া ঢাকা বাংলাদেশ, এটাকে একটু বিশেষ গুরুত্ব দিয়ে পড়তে হবে। আমরা যেমন আজকে পড়েছি সিডাপের সদর দপ্তর আছে এবং একই সাথে আছে বিমস্টেকের সদর দপ্তর। এর পাশাপাশি আন্তর্জাতিক পাট গবেষণা গ্রুপ, সার্ক কৃষি কেন্দ্র, সার্ক আবহাওয়া গ্রুপ, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এবং আইসিডিডিআরবি, এই কয়টা প্রত্যেকটা সংস্থার সদর দপ্তর কিন্তু ঢাকা বাংলাদেশে অবস্থিত। এছাড়া কানাডার মন্ট্রিল, সুইজারল্যান্ডের বার্ন এবং মাদ্রিদের স্পেন, এখানেও কিন্তু বেশ কিছু সদর দপ্তর অবস্থিত। আপনাদের সুবিধার্থে এটাকে সামারাইজ করে দেয়া আছে এখানে। এবারের অংশে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আজকের যে আলোচ্য বিষয় সেখান থেকে বিগত বছরে কি কি প্রশ্ন এসেছিল সেগুলো নিয়ে। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি, আমাদের সাথে সাথে আমি উত্তর বলে দেওয়ার আগে আমি আশা করব আপনারা নিজেরাই উত্তর খুঁজে বের করবেন এবং যাচাই করার চেষ্টা করবেন যে আসলে কয়টা প্রশ্নের ভেতরে কয়টা উত্তর আপনি করতে পারছেন। প্রথম প্রশ্ন, জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়? আমরা জানি জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। আজকে আলোচনায় আমরা দেখেছি জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়। জাতিপুঞ্জ বিলুপ্ত হয়ে যাওয়ার পরবর্তীতে জাতিসংঘ গঠনের অনেকগুলো ধাপ ছিল, পর্যায় ছিল। সর্বশেষ সান ফ্রান্সিসকো সম্মেলনের মধ্য দিয়ে যখন পোল্যান্ড স্বাক্ষর করে, তার পরবর্তীতে জাতিসংঘ 1945 সালে আনুষ্ঠানিকভাবে তাদের যাত্রা শুরু করে বা প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘ টেকসই উন্নয়নের এসডিজি লক্ষ্য কয়টা? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, এসডিজি কয়টা গোল আছে? 17টা গোল আছে এসডিজির মোট। এসডিজির আগে ছিল এমডিজি, মিলেনিয়াল ডেভেলপমেন্ট গোলস, সেটা 2015 সাল পর্যন্ত। পরবর্তীতে 2016 থেকে 2030 জন্য বিশ্বব্যাপী 17টা গোল নির্ধারণ করা হয়েছে, যেটা প্রত্যেকটা দেশকে বাধ্যতামূলকভাবে অর্জন করা উচিত বলে হচ্ছে মনে করে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি বা ইউএন জাতিসংঘ, আমরা যেটাই বলি না কেন, 17টা গোল আছে এর ভেতরে। তার পরবর্তীতে কোন দেশ রোহিঙ্গা গণহত্যা বিষয়ে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে বক্তব্য দিয়েছে? উত্তর হবে গাম্বিয়া। আমরা দেখেছি বিগত বছরগুলোতে, আজ থেকে 2-3 বছর আগে, যে রোহিঙ্গা বিষয় নিয়ে যখন পুরো বিশ্ব চুপ, তখন গাম্বিয়া হচ্ছে এই জাতিসংঘে বিষয়টা মানে তুলে ধরে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। জাতিসংঘের কোন অঙ্গ সংস্থা কার্যক্রম অকার্যকর হয়েছে? আজকে আলোচনা করেছি ওসি পরিষদ, যেটাকে ট্রাস্টিশিপ কাউন্সিল বলা হয়। যে যখন পালাউ জাতিসংঘের সদস্যপদ লাভ করলো, এর পরবর্তীতে পৃথিবীতে এমন কোনো অঞ্চল আর বর্তমানে নেই যেটা সবকিছু আছে, শুধুমাত্র সার্বভৌমত্ব নেই, যেখানে জাতিসংঘের একটা মিশন আছে মনিটরিং এর জন্য। সো ওসি পরিষদ বর্তমানে অকার্যকর। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, বর্তমান মহাসচিব যিনি অ্যান্তনিও গুতেরেস বা গ্যাটোরেস যেটাই বলি না কেন, তিনি পর্তুগিজ। উত্তর হবে হচ্ছে এ নাম্বার, পর্তুগিজ। কোন রাষ্ট্রটি জাতিসংঘের সদস্য না? আমরা জানি জাতিসংঘের সদস্য দেশ অনেকগুলো, এর ভেতরে 2টা সদস্য মানে আমরা পূর্ণ সদস্য দেশ বলতে পারি না, তাদেরকে আমরা বলি হচ্ছে পর্যবেক্ষক রাষ্ট্র। একটা হচ্ছে ভ্যাটিকান সিটি এবং একটা হচ্ছে প্যালেস্টাইন। এখানে তো প্যালেস্টাইন অপশনে নেই, তাহলে অ্যান্সার কি হবে? অপশন হবে হচ্ছে এ, ভ্যাটিকান সিটি। যুক্তরাষ্ট্র ভিত্তিক কু ক্ল্যাক্স ক্ল্যান, ট্রিপল কে আমরা যেটাকে বলি, ট্রিপল কে আসলে মূলত কি? এটা একটা বর্ণবাদী গোষ্ঠী, যারা হচ্ছে তাদের কার্যক্রম দিয়ে আসলে হচ্ছে রেসিজমকে প্রমোট করে। মানে বেশ কুখ্যাত একটা জোট বা সংগঠন আমরা বলতে পারি, কু ক্ল্যাক্স ক্ল্যান, এটা একটা বর্ণবাদী গোষ্ঠী। কবে প্রথম মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর আগমন ঘটে? উত্তর হবে 1978 সালে। বর্তমান সময় 2017-2018 সালে প্রচুর পরিমাণে রোহিঙ্গা ইনফ্লাক্স হয়েছে বাংলাদেশে, কিন্তু সর্বপ্রথম মায়ানমার থেকে, মায়ানমার যে সামরিক জান্তা বাহিনী তাদের আগ্রাসনের শিকার হয়ে মায়ানমার থেকে বাংলাদেশে সর্বপ্রথম রোহিঙ্গাদের আগমন ঘটে 1978 সালে। এজেন্ডা 21 কোন বিশ্ব সংস্থা গ্রহণ করে? উত্তর হবে হচ্ছে জাতিসংঘ। পরে যদি চলে যায়, জাতিসংঘ দিবস পালিত হয় কবে? উত্তর হবে 24 অক্টোবর। এটা আমরা আলোচনা করেছি, 1945 সালে 24 অক্টোবর জাতিসংঘ যাত্রা শুরু করে এবং তারপর থেকে প্রত্যেক বছর এই দিনটিকে পালন করা হয় জাতিসংঘ দিবস হিসেবে। মোট কতটি রাষ্ট্র জাতিসংঘের সদস্য? উত্তর হবে 193টা সদস্য। বর্তমানে বিশ্বে স্বাধীন দেশ আছে 195টা, এর ভিতরে 193টা দেশ জাতিসংঘের সদস্য। জাতিসংঘের সর্বশেষ সদস্য কোনটা? এখানে কোনোটাই উত্তর দেওয়া নেই, কারণ প্রশ্নটা এসেছিল অনেক আগে, 2006 সালে প্রশ্নটা এসেছিল, 1995 সালে এসেছিল। উত্তর হবে হচ্ছে দক্ষিণ সুদান। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে দক্ষিণ সুদান। জাতিসংঘের সর্বশেষ সদস্য রাষ্ট্র হচ্ছে দক্ষিণ সুদান। ওকে, এরপরে যদি চলে যাই আমরা, জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? ইউএন ইউনিভার্সিটি অবস্থিত হচ্ছে জাপানের টোকিওতে। নিম্নের কোন সংস্থা মঙ্গল শোভাযাত্রাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে? মঙ্গল শোভাযাত্রা আমাদের কিসে অন্তর্ভুক্ত? একটা ট্র্যাডিশন, সংস্কৃতি বা ঐতিহ্য। আমরা আজকে পড়ে এসেছি যে ইউনেস্কো ঐতিহ্য এবং ট্র্যাডিশন গুলোকে স্বীকৃতি দিয়ে থাকে। এখানে ইউনেস্কো অপশনে আছে বি নাম্বার, তাহলে উত্তর হবে বি নাম্বার, ইউনেস্কো। জাতিসংঘের কোন সংস্থা থেকে যুক্তরাষ্ট্র নাম প্রত্যাহার করে? জাতিসংঘ উদ্বাস্তু বিষয়ক হাই কমিশনার। যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের ভিতরে এই
শরণার্থী বা উদ্বাস্তু সংক্রান্ত মতবিরোধের কারণে পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র সেখান থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি কোন ধরনের অপরাধের বিচার করে না? আমরা যদি এটার অ্যান্সার যদি নাও জেনে থাকি, কমন সেন্স ইউজ করে অ্যান্সার পারা যাবে। একটু দেখি, মানবতার বিরুদ্ধে অপরাধ, মানব পাচার, যুদ্ধাপরাধ, গণহত্যা। চিন্তা করে দেখেন, মানবতার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধাপরাধ এবং গণহত্যা তিনটা কিন্তু একই ক্যাটাগরিতে বিলং করে। একটাই ডিফারেন্ট ক্যাটাগরি আছে, সেটা কি? মানব পাচার। তাহলে এটার উত্তর হবে হচ্ছে মানব পাচার। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আপনি আবেদন করতে পারবেন যদি কোনো যুদ্ধাপরাধ বা ওয়ার ক্রাইম সংগঠিত হয়, যদি মানবাধিকার বা হিউম্যান রাইটস ভায়োলেট হয়, সেখানে আপনি মামলা করতে পারবেন। সেখানে আরো মামলা করতে পারবেন কোনো জেনোসাইড বা গণহত্যা হলে। কিন্তু মানব পাচার বা মানে হিউম্যান ট্রাফিকিং বা ইলিগাল ইমিগ্রেশন বা মাইগ্রেশন আমরা যেটাকে বলি, সেই সংক্রান্ত বিচার আপনার আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট করে না। আইএলও প্রতিষ্ঠিত হয় কত সালে? আইএলও প্রতিষ্ঠিত হয় 1919 সালে। পরবর্তীতে যে ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে প্যারিসে। কোন সংস্থা বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করে? ঐতিহ্য, ট্র্যাডিশন, সংস্কৃতি, দেন এগেইন সেম জিনিসটা, তাহলে কি হবে? অপশন একটাই আছে, ইউনেস্কো। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির মানব উন্নয়ন সূচকে বিশ্বের শীর্ষ অধিকারী কোনটা? মানব উন্নয়ন সূচক মানে হচ্ছে সব দিক থেকে বসবাসযোগ্য বা হচ্ছে এখানে মানব সম্পদ উন্নয়ন, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইন্ডেক্সে টপে অবস্থান করছে দীর্ঘ সময় ধরে নরওয়ে। অ্যান্সার হবে হচ্ছে এ নাম্বার, নরওয়ে। রিফিউজি সমস্যাটি যে সংস্থার সাথে বেশি সম্পর্কিত? রিফিউজি যদি এগুলোর প্রত্যেকটা ফুল ফর্ম দেখি, ইউএনডিপি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউএনএফপিএ এটা পপুলেশন নিয়ে কাজ করে, ইউএনএইচসিআর ইউনাইটেড নেশন হাই কমিশন ফর দ্য রেফিউজিস। তাইলে এখানে রেফিউজিস চলেই আসছে, রেফিউজি মানে হচ্ছে শরণার্থী বা কি বলে আমরা উদ্বাস্তু যেটাকে বলি। তাইলে এক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বারটা, ইউএনএইচসিআর। জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নের সাথে সম্পর্কিত জাতিসংঘের গ্রুপ কোনটা? ইউএন উইমেন। আমরা বুঝতে পারতেছি উইমেন জেন্ডার ইস্যুতে তারা কাজ করবে, এ নাম্বার অ্যান্সার, ইউএন উইমেন। জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক তহবিলের নাম কি? এটা ইউএন উইমেন হবে না, কিন্তু এটা হবে ইউনিফেম, ফান্ড ফর উইমেন। এখানে হচ্ছে ফান্ড কথাটা মেনশন করা আছে, ইউনিফেমের অ্যাব্রিভিয়েশন যদি আপনারা দেখেন। হ্যাঁ, সো ফান্ড যেহেতু আছে তাহলে ফান্ডের বাংলা হচ্ছে তহবিল, তাহলে কমন সেন্স দিয়ে উত্তর করতে পারবেন আপনারা। জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক তহবিলের নাম হচ্ছে সি নাম্বার, ইউনিফেম। আন্তর্জাতিক আদালতের অবস্থান কোথায়? আন্তর্জাতিক আদালত অবস্থিত হচ্ছে নেদারল্যান্ডের হেগ। হেগ কোথায় আছে? ডি তে। এটা নেদারল্যান্ডের একটা শহর হেগ, এখানে আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর অবস্থিত। বিচারক কতজন? আন্তর্জাতিক আদালতে বিচারকের সংখ্যা 15 জন বিচারক আছে, অ্যান্সার হবে ডি নাম্বার, 15 জন। কমনওয়েলথভুক্ত কোন দেশটি সর্ববৃহৎ? কমনওয়েলথভুক্ত সর্ববৃহৎ দেশ হচ্ছে কানাডা। পুরো বিশ্বের ভেতরে আয়তনের দিক থেকে এটা দ্বিতীয় বৃহত্তম দেশ, আর কমনওয়েলথের ভেতরে এটা আয়তনের দিক থেকে সর্ববৃহৎ দেশ। কোন দেশটি সাবেক ব্রিটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথের সদস্য? অ্যান্সার হবে হচ্ছে মোজাম্বিক। সিঙ্গাপুর, তাইওয়ান এবং ভিয়েতনাম, তারা তো ব্রিটিশ উপনিবেশ শাসনের ভিতরে সরাসরি ছিল না। এখানে হচ্ছে মোজাম্বিকও ছিল না, কিন্তু ওই বলয়টা যে আমরা যেটা আলোচনা করেছিলাম আজকে কমনওয়েলথের আলোচনার সময়, যে মোজাম্বিক ব্রিটিশ উপনিবেশ শাসনের ভিতরে ছিল না, কিন্তু তারপরও তারা কিন্তু কমনওয়েলথের মেম্বার। কোন দেশটি কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটের সদস্য? এটার অ্যান্সার হবে হচ্ছে বেলারুশ। এটাকে সিআইএস বলা হয়। সিআইএস এর সদস্য দেশ হচ্ছে 11টা, তার মধ্যে একটা হচ্ছে বেলারুশ, অপশন সি। নিচের কোনটা আরব লীগের সদস্য না? ইরান। আরব লীগ মেইনলি হচ্ছে আরবি ভাষায় যেসব দেশ কথা বলে সেসব দেশ। ইরানের ভাষা কিন্তু আরবি না, ইরানের নিজস্ব ভাষা আছে যেটাকে আমরা হচ্ছে ফার্সি ভাষা বলি। তো ফার্সি ভাষায় কথা বলে, তাই তারা আরব লীগের সদস্য না। ইসলামী সহযোগী সংস্থার দাপ্তরিক ভাষা কয়টা? দাপ্তরিক ভাষা 3টা, আমরা পড়ে এসেছি আজকে। ব্রিক্স এর সদর দপ্তর কোথায়? 4টা অপশন আছে, অ্যান্সার কোনোটাই হবে না, কারণ ব্রিক্স এর নির্দিষ্ট কোনো সদর দপ্তর নেই। নিচের কোনটি জি8 এর সদস্য না? নিচের কোনটি জি8 এর সদস্য না? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে জি8 এর সদস্য না। এখানে যদি আমরা চিন্তা করি, নেদারল্যান্ড, রাশিয়া এবং সুইডেন, তিনটার কোনোটাই কিন্তু এখানে জি8 এর মেম্বার না। সো মাল্টিপল অ্যান্সার এখানে। এগুলো অনেক আগে পরীক্ষা আসছে, হয়তো মানে প্রশ্নের ত্রুটি থাকার কারণে বা মাল্টিপল অ্যান্সারকে অ্যালাউ করার কারণে আমরা এখানে জেনে রাখবো, নেদারল্যান্ড, রাশিয়া, সুইডেন কোনোটাই কিন্তু জি8 এর সদস্য না। G21 ফোরামের সদস্য দেশ কয়টা? G20 আমরা পড়ে এসেছি 19টা দেশ এবং 2টা হচ্ছে এখানে কিন্তু কি বলে সংস্থা ছিল। তাইলে অ্যান্সার কি হবে? 19টা, সি নাম্বার, 19টা দেশ রয়েছে G20 ফোরামে। কোন দেশটি ইউরো মুদ্রাঞ্চলের অন্তর্ভুক্ত নয়? অন্তর্ভুক্ত নয়, এখানে দেখতে পাচ্ছি ইউরো মুদ্রাঞ্চলের অন্তর্ভুক্ত নয় যুক্তরাজ্য, সুইডেন এবং ডেনমার্ক। উত্তর হবে সবকটি। পরবর্তী প্রশ্ন, কোনটি G20 এর সদস্য দেশ না? আমরা জানি চীন সদস্য, তুরস্ক সদস্য, ইতালি সদস্য, তার মানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে বি নাম্বার, মালয়েশিয়া। তারা কিন্তু G20 এর সদস্য না। ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা কয়টা? আমরা জানি মন্টেনিগ্রো জয়েন করার পরে এবং হচ্ছে ব্রিটেন বের হয়ে যাওয়ার পরবর্তীতে আমাদের বর্তমান ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা হচ্ছে সি নাম্বার, 27টা।
G7 শীর্ষ সম্মেলন 2018 সালে যে শহরে অনুষ্ঠিত হয়, এটার অ্যান্সার হবে হচ্ছে লা মালবাই। এগুলো অনেক পুরনো প্রশ্ন, এখান থেকে আর প্রশ্ন আসবে না, তারপর জানার জন্য আমরা সলভ করে রাখছি। ব্রিক্স একটি সংগঠন যার সদস্য হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন। আরেকটা বাকি আছে, কোনটা? আমি ওখানে বি পেয়েছি, আর পেয়েছি, আই পেয়েছি, সি পেয়েছি, তার মানে এস বাকি আছে। এস দিয়ে কি হবে? শক্তিশালী দেশ অর্থনৈতিক ভাবে। এখানে কোনটা আছে? অ্যান্সার হচ্ছে সি, দক্ষিণ আফ্রিকা। যে মুসলিম রাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নে যোগদান করার জন্য আবেদন করেছিল, উত্তর হবে তুরস্ক। তুরস্ক ইউরোপ এবং এশিয়ার মাঝামাঝিতে অবস্থিত। তারা ইউরোপের কালচার, ইউরোপের ইকোনমি সবকিছু দ্বারা অনেকটাই প্রভাবিত। তাই তারা ইউরোপীয় ইউনিয়নে আবেদন মানে যোগদান করার জন্য আবেদন জানিয়েছিল। কোন দেশ? টার্কি বা তুরস্ক। পরবর্তী প্রশ্ন, ওপেকের সদস্য নয় কোনটি? ওপেকের সদস্য নয়, এখানে আমরা ইরান, ইরাক এবং ইন্দোনেশিয়া তিনটেই ওপেকের সদস্য, তাহলে একটাই সদস্য নয়, সেটা উত্তর হবে হচ্ছে রাশিয়া। নিচের কোন দেশটি D8 এর সদস্য না? D8 এর দুইটা শর্ত বলেছিলাম, একটা হচ্ছে মুসলিম দেশ হতে হবে এবং আরেকটা হচ্ছে উন্নয়নশীল। তো বাংলাদেশ, মিশর, মালয়েশিয়া তিনটাই মুসলিম এবং উন্নয়নশীল দেশ। ভারত মুসলিম দেশ না এবং ভারত মোটামুটি উন্নত দেশ, তাইলে উত্তর হবে হচ্ছে ভারত। ভারত D8 এর কোনো মেম্বার না। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটা? ইউ বা ইউরোপীয় ইউনিয়ন। এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বৃহৎ বা সবচেয়ে বড় অর্থনৈতিক জোট। আইএফসির পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। অ্যাব্রিভিয়েশন পারলে আপনাদের জানার কথা। ব্রিক বলতে যে দেশগুলোকে বোঝায়, আমরা একটু আগে পড়ে এসেছি ব্রাজিল, রাশিয়া, ইরান হবে না, এখানে ইন্ডিয়া হবে। তাহলে ব্রাজিল এবং কোথায় আছে? ইসরায়েল হবে না, তাহলে ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীন। অ্যান্সার হবে ডি নাম্বারটা, ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীন। ব্রিক বলতে এই চারটা রাষ্ট্রকে বোঝায়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তর কোথায়? আমরা দেখেছি ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এর সদর দপ্তর বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। নেক্সট প্রশ্ন, ডাব্লিউটিও গঠন করা হয় কবে? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন 1995 সালে আমরা জানি, কিন্তু 1995 সালে কত তারিখ? আমরা যদি 1995 সালটা মনে রাখতে পারি তাইলে কিন্তু উত্তর করতে পারবো। 95 অপশন শুধু সি তে আছে। 1 জানুয়ারি 1995 ডাব্লিউটিও গঠন করা হয়। দ্য ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কারা প্রকাশ করে? এটা আজকে পড়ে এসেছি, বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক প্রকাশ করে হচ্ছে রিপোর্টটা। সুশাসন ধারণাটা, গুড গভর্নেন্স বা সুশাসন ধারণার প্রবর্তন করে কারা? এটাও হচ্ছে বিশ্ব ব্যাংক। তাহলে বিশ্ব ব্যাংক থেকে দুইটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা পেয়েছি। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে তারা, এবং গুড গভর্নেন্স বা সুশাসনের যে ধারণাটা সেটাও প্রথম প্রবর্তন করে কারা? বিশ্ব ব্যাংক। ডাব্লিউটিও কি? ডাব্লিউটিও হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ট্রেড মানে বাণিজ্য, বাণিজ্যটা কোন অপশনে আছে? বি নাম্বার, আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক একটি সংস্থা হচ্ছে ডাব্লিউটিও। বিমস্টেকের বর্তমান মহাসচিবের নাম কি? বিমস্টেকের বর্তমান মহাসচিবের নাম এখানে দেওয়া নেই, এটা অনেক আগের প্রশ্ন, তাই এখানে কোনোটাই এখানে উত্তর হবে না, বাদ। পরবর্তী প্রশ্ন, আফ্রিকার কোন দেশটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগী সংস্থা সার্কে পর্যবেক্ষক মর্যাদা ভোগ করছে? উত্তর হবে মরিসাস। তারা পূর্ণ সদস্য না, কিন্তু অবজারভার হিসেবে তারা কাজ করছে। সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন? সার্কের প্রথম মহাসচিব ছিলেন আবুল আহসান। এগুলো আমরা পড়ে এসেছি আজকে। সার্ক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে কোথায়? ভারতের নয়াদিল্লিতে। বিমস্টেকের সদস্য নয় কোনটি? বিমস্টেকের সদস্য নয় হচ্ছে পাকিস্তান। ভারত, বাংলাদেশ এবং থাইল্যান্ড তিনটাই হচ্ছে বিমস্টেকের সদস্য দেশ, তাহলে একমাত্র সদস্য দেশ না এখান থেকে হবে হচ্ছে বি নাম্বার, পাকিস্তান। কোন দেশটি ন্যাটোর সদস্য না? একটু চিন্তা করে দেখেন, ন্যাটো মানে ইউরোপের যে দেশগুলো যাদের সামরিক জোট আছে, এখানে দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, জাপান কেউই তো আসলে ইউরোপের ভেতরে পড়ে না, তাহলে কোনোটাই হবে না, তাহলে অ্যান্সার হবে ডি নাম্বার সবগুলো। কোন দেশটি ন্যাটোর সদস্য না? এ বি সি তিনটেই হবে অ্যান্সার। ইন্টারপোলের দাপ্তরিক নাম কি? ইন্টারপোল কথাটার ভিতর ক্রিমিনাল কথাটা আছে, কিন্তু এটা ভুলে গেলে হবে না। তাইলে ক্রিমিনাল আছে এবং অর্গানাইজেশন আছে, তাহলে দেখেন ইন্টারতে ইন্টারন্যাশনাল, পোলতে পুলিশ, ক্রিমিনাল আর অর্গানাইজেশন আছে অপশন সি তে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বার। ন্যাটো কোন ধরনের জোট? আমরা পড়ে এসেছি ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে অর্থনৈতিক জোট, কিন্তু ন্যাটো হচ্ছে একটা সামরিক জোট, তাহলে অ্যান্সার হবে ডি নাম্বার, সামরিক। পরবর্তী প্রশ্ন, ন্যাটোর সর্বশেষ সদস্য দেশ কোনটা? ন্যাটোর সর্বশেষ সদস্য দেশ হবে হচ্ছে এ নাম্বার, মন্টিনিগ্রো। মন্টিনিগ্রো সর্বশেষ যোগদান করেছে ন্যাটোতে। কোনটি আন্তঃরাষ্ট্রীয় সংস্থা না? আন্তঃরাষ্ট্রীয় মানে যেখানে অনেকগুলো দেশ তাদের হচ্ছে সামরিক, রাজনৈতিক বা অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে, তাহলে আফ্রিকান ঐক্য সংস্থা এটা একটা আপনার আন্তঃরাষ্ট্রীয় জোট। উপসাগরীয় সহযোগিতা পরিষদ এটাও একটা আন্তঃরাষ্ট্রীয় জোট। আন্তর্জাতিক শ্রম সংস্থা এটাও একটা আন্তঃরাষ্ট্রীয় জোট। বাকি থাকছে কোনটা? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যেটা মানবাধিকার নিয়ে কাজ করে, তাহলে অ্যান্সার হবে সি নাম্বারটা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের নাম কি? হাই কমিশনারের নাম কি? জাতিসংঘের মানবাধিকার বিষয় বর্তমান হাই কমিশনার, এখানে অ্যান্সার কোনোটাই না, এখানে হচ্ছে নতুন হাই কমিশনার আছে, সো এখানে অ্যান্সার কোনোটাই হবে না এখানে। পরে যদি চলে যাই, মানবাধিকার কোন ধরনের অধিকার? মানবাধিকার একটা প্রাকৃতিক অধিকার, যেটা আমরা জন্মগতভাবে প্রাকৃতিকভাবে পাই। অ্যান্সার হবে এ নাম্বার, হিউম্যান রাইটস ইজ আ ন্যাচারাল রাইটস, যেটা হচ্ছে মানুষ জন্মের পর থেকে পায়। ইন্টারপোল কি? আন্তর্জাতিক পুলিশ সংস্থা, যেটা আমরা একটু আগে অনেকবার পড়ে এসেছি, অ্যান্সার হবে হচ্ছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
ওআইসি এর সদর দপ্তর কোথায়? ওআইসি এর সদর দপ্তর শুরুতে ছিল হচ্ছে মিশরের কায়রোতে, কিন্তু পরবর্তীতে মিশরকে যখন ওআইসি থেকে বের করে দেওয়া হয় তখন কিন্তু কায়রো থেকে সদর দপ্তর চলে যায়। বর্তমানে সদর দপ্তর হচ্ছে সৌদি আরবের জেদ্দাতে হচ্ছে বর্তমান সদর দপ্তর অবস্থিত। বিমস্টেকের সদর দপ্তর কোথায়? বিমস্টেকের সদর দপ্তর আমরা আজকে পড়েছিলাম বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল ইকোনমিক টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, যেটা একটা আন্তর্জাতিক সংস্থা, কিন্তু যার সদর দপ্তর বাংলাদেশের রাজধানী ঢাকাতে অবস্থিত। তাহলে অ্যান্সার হবে হচ্ছে ডি নাম্বার, ঢাকা। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সদর দপ্তর কোথায়? আইসিজে। আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডের দ্য হেগ। দ্য হেগে হচ্ছে সদর দপ্তর অবস্থিত। পরবর্তী প্রশ্ন, বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায়? বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে। অপশন সি নাম্বার, সুইজারল্যান্ডের জেনেভাতে বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর অবস্থিত। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? বেলজিয়ামের ব্রাসেলসে। তাহলে অ্যান্সার কি হবে? বি নাম্বার, ব্রাসেলস। কোন দেশের শহর? বেলজিয়ামের একটা শহর। এশিয়ান উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায়? ফিলিপিনে অবস্থিত। ফিলিপিনের রাজধানী কোনটা? ফিলিপিনের রাজধানী হচ্ছে ম্যানিলা। অপশন হবে সি নাম্বার, হচ্ছে ফিলিপিনের ম্যানিলাতে হচ্ছে এশিয়ান উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর অবস্থিত। পরবর্তী প্রশ্ন, আরব লীগের সদর দপ্তর কোথায়? আমরা আরব লীগ সম্পর্কে পড়ে এসেছি, আরবি ভাষাভাষী যে সদস্য দেশগুলোকে নিয়ে যে আঞ্চলিক জোট গঠিত হয়েছে সেটা হচ্ছে আরব লীগ। আরব লীগের সদর দপ্তর হচ্ছে মিশরের রাজধানী কায়রোতে হচ্ছে আরব লীগ এর সদর দপ্তর অবস্থিত। কিয়োটো প্রোটোকল, আমরা জলবায়ু সংক্রান্ত অনেকগুলো চুক্তি দেখেছি, তার ভিতরে একটা হচ্ছে কিয়োটো প্রোটোকল। তাহলে প্রশ্ন আসছে কিয়োটো প্রোটোকল কোন বিষয়ের সাথে সম্পর্কিত? শান্তি? না। কৃষি? না। বাণিজ্য? না। তাহলে কোনটা থাকছে? এনভায়রনমেন্ট বা ক্লাইমেট রিলেটেড। অপশন ডি, পরিবেশ সংক্রান্ত। সর্বোচ্চ গ্রিন হাউস নিঃসরণকারী দেশ কোন দুইটা? দুইটা দেশের ভিতরে সবসময় কম্পিটিশন হয়, কোন সময় একে থাকে চীন, কোন সময় একে থাকে যুক্তরাষ্ট্র। তাইলে ঘুরে ফিরে কোন দুইটা দেশের ভিতরে? চীন আর যুক্তরাষ্ট্র। অ্যান্সার হবে হচ্ছে চীন ও যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ কার্বন ডাই অক্সাইড এমিট করে তারা, বা কার্বন নিঃসরণের শীর্ষ দেশ হচ্ছে, বা গ্রিন হাউস নিঃসরণের শীর্ষ দেশ হচ্ছে চীন ও যুক্তরাষ্ট্র। কোনটি আমস্টারডাম ভিত্তিক পরিবেশবাদী সংগঠন? আমরা গ্রিন পিসের নাম পড়ে এসেছি আজকে। গ্রিন পিস হচ্ছে পরিবেশ এবং জলবায়ু নিয়ে কাজ করে, এবং এটা হচ্ছে আমস্টারডাম ভিত্তিক একটা পরিবেশবাদী সংগঠন। গ্রিন পিস কোন ধরনের সংগঠন? আমার ব্যাখ্যাতে আপনারা পেয়ে গিয়েছেন এতক্ষণ পর্যন্ত, নারীবাদী, সামরিক, অর্থনৈতিক কোনোটাই না, এটা হচ্ছে একটা পরিবেশবাদী সংগঠন। এন্ড এই ছিল আমাদের বিগত বছরের আজকের আলোচ্য বিষয় থেকে আসা প্রশ্ন। আমরা যেটা দেখতে পেলাম যে এই পার্টিকুলার আন্তর্জাতিক বিষয় থেকে বিগত বছরগুলোতে অনেক অনেক প্রশ্ন এসেছে। তাই আজকের লেকচারটা যদি আপনারা মনোযোগ দিয়ে শুনে থাকেন এবং বাসায় যদি একটু চর্চা করেন, আশা করছি আপনাদের ভর্তি পরীক্ষা এবং অন্যান্য যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা অনেকটা এগিয়ে থাকবেন।